Hello everyone, welcome to Physics Academy. This is the lecture number 2 on vector analysis. আজকের এই ভিডিওতে আমরা ভেক্টর যোগের বহুপদ সূত্র, দুটি ভেক্টরের বিয়োগ, স্থান ভেক্টর, ভেক্টর বিভাজন এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। তার আগে দেখে নিই আগের দিন আমরা কি শিখেছি। আগের দিন আমরা দেখেছি যে কোনো ভৌত রাশিকে দুরকম ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে স্কেলার এবং এক হচ্ছে ভেক্টর। ভেক্টর রাশির মান এবং দিক দুই আছে। শুধুমাত্র মান এবং দিক থাকলেই কোনো রাশিকে ভেক্টর বলা চলে না। ভেক্টর রাশি হতে গেলে তাকে সবথেকে ইম্পর্টেন্টলি ভেক্টর বীজগণিতকে ফলো করতে হবে এবং ভেক্টর বীজগণিত কি সেটাও আমরা দেখেছি। আমরা সেখানে দেখেছি ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে দুটো ভেক্টরকে আমরা যদি যোগ করি তাহলে দুটো ভেক্টরের যোগফলের যে লব্ধি সেই লব্ধিটা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের উপর ডিপেন্ড করে এবং তার সূত্র আমরা পেয়েছিলাম ত্রিভুজ সূত্র থেকে এবং সামান্তরিক সূত্র থেকে। যে জিনিসটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে লব্ধি ভেক্টর সি ভেক্টরের মান যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এখানে আলফাটা কি ছিল? আলফাটা ছিল দুটো ভেক্টর এ এবং বি এর মধ্যবর্তী কোণ। এবং আরো কি দেখেছিলাম, এই যে ভেক্টরটা লব্ধি ভেক্টরটা পেলাম সেই লব্ধি ভেক্টরটা এ ভেক্টরটার সঙ্গে যদি থিটা কোণ অ্যাঙ্গেল করে চলে তাহলে আমরা পেয়েছিলাম tan থিটা ইজ ইকুয়ালস টু কি বি sin আলফা ডিভাইডেড বাই a প্লাস বি cos আলফা। ছবিটা কেমন ছিল? এদিকে একটা আমার এ ভেক্টর ছিল, এদিকে আমার একটা বি ভেক্টর ছিল, ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু ছিল এবং বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ভেক্টরের লব্ধির মান এবং দিককে নির্দেশ করছে। এক্ষেত্রে এ এবং এটা যদি বি ভেক্টর হয় এদের মধ্যবর্তী কোণ এইটাকে আলফা বলে চিহ্নিত করেছিলাম এবং এই ভেক্টরটাকে আমরা সি ভেক্টর বা লব্ধি ভেক্টর বলে ডিনোট করেছি। এ ভেক্টর থেকে সি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, এই সেই ট্যান থিটার ভ্যালু আমাদের এইটা বেরিয়েছিল। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখেছি। এই দুটো সূত্রের উপর বেস করে আমরা দুখানা অঙ্ক করার চেষ্টা করি। প্রথম দেখি প্রবলেমটায় কি বলেছে। প্রথম প্রবলেমে কি বলেছে, এক ব্যক্তি পূর্ব দিকে এত মিটার গিয়ে দিক পরিবর্তন করে উত্তর পূর্ব দিকে 50 মিটার দূরত্ব গেল। ভালো কথা। এবং সেখানে চেয়েছে ওই ব্যক্তির মোট সরণ কত সেই জিনিসটা জানতে চেয়েছে। তাহলে ছবিটা কেমন হবে আমাদের? এক ব্যক্তি পূর্ব দিকে গেছে, আমরা জানি এদিকটা ইস্ট, এদিকটা ওয়েস্ট, এদিকটা নর্থ এবং এদিকটা সাউথ, তাই তো? তাহলে এক ব্যক্তি পূর্ব দিকে গেছে তোমার 100 মিটার, দেন উত্তর পূর্ব দিকে গেছে, উত্তর পূর্ব দিকে গেছে কত? 50 মিটার। তাহলে এটা 100 মিটার ইস্ট, দেন গেছে 50 মিটার নর্থ ইস্ট। তাহলে একজন ব্যক্তি যখন ইস্টের থেকে নর্থ ইস্টের দিকে মুভ করছে এই অ্যাঙ্গেলটা কত হয়? এই অ্যাঙ্গেলটা সবসময় 45 ডিগ্রি হয়। ঠিক আছে, ইস্ট থেকে যখন নর্থ ইস্টের দিকে যাচ্ছে, নর্থ ইস্ট মানে ইস্টের থেকে 45 ডিগ্রি, নর্থের থেকেও 45 ডিগ্রি। ঠিক আছে, তো তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা আমার পেয়ে গেলাম আলফা। এই আলফার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। ক্লিয়ার? কি চেয়েছে? ব্যক্তির মোট সরণ চেয়েছে। ব্যক্তির মোট সরণ কি? মানে লব্ধি ভেক্টরটা বের করতে হবে আমাকে। মোট সরণ মানে লব্ধি ভেক্টরটা বের করতে হবে। তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্রের সঙ্গে যদি ইকুইভ্যালেন্ট করি আমরা এটাকে, তাহলে কি দেখবো? এর মান কত? এ ভেক্টরের মড, তার মান কত? তার মান পেয়েছি আমি 100 মিটার। বি ভেক্টর, তার মড মান কত? 50 মিটার। ক্লিয়ার? এবং এদের মধ্যবর্তী কোণ আলফার মান কত? 45 ডিগ্রি। সব পেয়ে গেছি। তাহলে আমরা জানি যে লব্ধি ভেক্টর পাবো, সেই লব্ধি ভেক্টরের মান কি করে নির্ণয় করতে হয়? ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার মানে 100 স্কোয়ার, একটু আগে সূত্রটা লিখলাম, প্লাস বি স্কোয়ার মানে 50 স্কোয়ার প্লাস 2ab 100 ইন্টু 50 ইন্টু কি থাকে? কজ আলফা। এই ভ্যালুটা কজ আলফার জায়গায় আমরা কি লিখতে পারি? কজ আলফার জায়গায় আমরা লিখতে পারি কজ 45 ডিগ্রি। হ্যাঁ, কারণ এখানে আলফাটা কত? এখানে আলফাটা হচ্ছে তোমার 45 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে এই ভ্যালুটা যদি ক্যালকুলেট করি তাহলে আমি এই লব্ধি ভেক্টরটা পাচ্ছি সি ভেক্টর, সেই সি ভেক্টরের মানটা অতি সহজেই বলে দিতে পারবো। আর সি ভেক্টরের দিক বের করতে গেলে আমরা কোন ইকুয়েশন ইউজ করব? এই মানটা ক্যালকুলেটরে বসিয়ে তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে। সি ভেক্টরের দিক বের করতে গেলে আমরা কি ইকুয়েশন বের করব? ট্যান থিটা। ট্যান থিটা যদি করি তাহলে কি হবে? বি সাইন আলফা। বি কত? 50, সাইন আলফা কত? 45 ডিগ্রি। বি সাইন আলফা বাই এ প্লাস বি কজ আলফা, এ কত? 100। বি কজ আলফা মানে 45 ডিগ্রি।
তাহলে এই জিনিসটা ক্যালকুলেট করলে আমরা থিটার ভ্যালু পেয়ে যাব। তাহলে এখানে আমি লব্ধি ভেক্টরের মান এবং দিক দুই পেয়ে গেলাম। তাহলে এইটাই হচ্ছে আমার ব্যক্তির কর্তৃক সরণ। ঠিক আছে, মোট সরণ কতটা গেল। সেকেন্ড প্রবলেমটায় কি বলেছে দেখা যাক। সেকেন্ড প্রবলেমটায় যেটা বলেছে সেটা হচ্ছে পি এবং 2Q মানে দুটি বল পরস্পরের সঙ্গে 150 ডিগ্রি কোণে আনত। ঠিক আছে, লব্ধি বলটি পি বলের ওপর লম্ব হলে পি ও কিউ এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। ভালো কথা, লব্ধি বল, লব্ধি বলটাকে আমি আর দিয়ে চিহ্নিত করছি। তাহলে এইটা যদি পি ভেক্টর হয় তাহলে এইটা তোমার আর ভেক্টর হবে, পি ভেক্টরের ওপর লম্ব লব্ধি বলটা, তাই তো। তাহলে এই ভেক্টরটা কি হবে, কিউ ভেক্টর হবে, হ্যাঁ কি না। দেখো ত্রিভুজের ক্রমানুসারে দুটো বাহু পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, ফার্স্টে পি এদিকে যাচ্ছিল তারপর কিউ এদিকে গেল। এই যে অ্যাঙ্গেলটা বলে দিয়েছে, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 150 ডিগ্রি। ক্লিয়ার। তাহলে কি চেয়েছে, লব্ধি বলটি পি বলের ওপর লম্ব হচ্ছে, লব্ধি বলটি কি পি বলের ওপর লম্ব, মানে এই কোণটা কত বলে দিয়েছে 90 ডিগ্রি। ইজ ইট ক্লিয়ার। তাহলে আমাকে কি বের করতে বলেছে, পি আর কিউ এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। তাহলে আমরা কোন সূত্র ইউজ করব, এখানে আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে tan থিটা ইজ ইকুয়ালস টু কি বি সাইন আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি কজ আলফা, নাকি না। তো tan থিটার জায়গায় ভ্যালু পুট করো, tan 90 প্লাস বি সাইন 150। আচ্ছা, বি এর ভ্যালু কত, বি মানে এখানে কোন ভেক্টরটাকে ডিনোট করছে আমরা এখানে, বি মানে, বি মানে এখানে যে ভেক্টরটা ডিনোট হচ্ছে সেই ভেক্টরটা কি কিউ, রাইট, নাকি না। বি মানে যে ভেক্টরটা ডিনোট হচ্ছে সেটা কি, সেটা কিউ। এ ভেক্টরটা কি পি, প্লাস এখানে বি ভেক্টর কি কিউ কজ 150। তাহলে সাইন 150 ভ্যালু বের করতে জানতে হবে, কজ 150 ভ্যালু বের করতে জানতে হবে, সেই জিনিসগুলো পুট করতে হবে। তুমি tan 90 ভ্যালু জানো, পুট করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো, আচ্ছা tan 90 মানে কি, tan 90 মানে আমি জানি sin 90 বাই cos 90, তাই তো। sin 90 কত হয় 1, cos 90 কত হয় 0। তার মানে এই যে নিচের যে ভ্যালুটা সেটা হচ্ছে 0, 1/0। তার মানে এইখানে যে নিচের যে কোয়ান্টিটিটা আছে সেই কোয়ান্টিটিটাকেও 0 হতে হবে। তার মানে সেখান থেকে আমি কি পাচ্ছি, পি প্লাস কিউ cos 150 ইজ ইকুয়ালস টু কি পাবো, পি প্লাস কিউ cos 150 ইজ ইকুয়ালস টু 0। তাহলে পি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, কিউ মাইনাস কিউ ইন্টু cos 150, নাকি না। দেন আমরা কি করব, cos 150 ভ্যালু বের করতে হবে। তাহলে cos 150 ভ্যালু কি করে বের করব, অল সাইন tan cos নিয়ম অনুযায়ী cos 180 মাইনাস 30 লিখতে পারি আমি। যেহেতু এখানে 180 আছে তাহলে সেটা cos cosই বসবে, cos 30 হয়ে গেল। যেহেতু 180 কোন পাদে পড়ছে, সেকেন্ড পাদে পড়ছে, সেকেন্ড পাদে পড়ছে মানে এখানে রিলেটিভ মাইনাস সাইন। আর cos 30 এর ভ্যালু কত, √3/2, তাহলে মাইনাস √3/2। তাহলে এখানে কি আসছে যদি ভ্যালু পুট করি, p is equals to minus q into √3/2। তাহলে therefore 2p, তো এখানে একটা মাইনাস ছিল, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, is equals to √3। তাহলে এটাই গেল সম্পর্ক। ক্লিয়ার, বোঝা গেল। চলো নেক্সট মুভ করতে যাই এবার। নেক্সট আজকে আমরা আমাদের পড়ায় মুভ করতে যাই আজকের ভিডিওয়ে। এটা হচ্ছে ভেক্টর যোগের ধর্ম। ভেক্টর যোগের সাধারণত দুখানা ধর্ম নিয়ে আমরা আলোচনা করব, একটা হচ্ছে বিনিময় নিয়ম এবং একটা হচ্ছে সংযোগ নিয়ম। বিনিময় নিয়ম কি বলে, যদি দুটো ভেক্টরকে এইভাবে যোগ করা হয়, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সেটা বি ভেক্টর প্লাস এ ভেক্টর হবে। কি করে, তার জন্য একটা ছবি নেওয়া হলো। দেখো এদিক বরাবর এ ভেক্টরকে ডিনোট করা হয়েছে এবং এদিক বরাবর বি ভেক্টরকে ডিনোট করা হয়েছে, ঠিক আছে। তাহলে এদের লব্ধি ভেক্টর বের করার জন্য কি করব, বি ভেক্টরকে আমি কি করলাম, আমরা সমান ভেক্টরের সূত্র লাগিয়ে বি ভেক্টরের একটা সমান এই ভেক্টরের দিকে ড্র করে নিলাম। তাহলে এখানে এ ভেক্টর প্লাস যদি বি ভেক্টর আমি করি, যদি ত্রিভুজ নামকরণ করো, যদি এইটার নামকরণ করো ও এ বি এবং সি, এর নামকরণ করা হলো। তাহলে এখন ত্রিভুজ ও এ বি থেকে আমরা কি পাচ্ছি, ও বি ভেক্টর ইজ ইকুয়ালস টু ও এ ভেক্টর
প্লাস এ বি ভেক্টর। সমান ভেক্টরের সূত্র ইউজ করে, সমান ভেক্টর মানে কি, যে সমস্ত ভেক্টরের মান এবং দিক সমান তাকে আমরা সমান ভেক্টর বলি। এই বি ভেক্টরটাকে সমান করে আমরা এদিকে শিফট করলাম, এ ভেক্টরের মাথার সঙ্গে বি ভেক্টরের পা ঠেকিয়ে দিলাম, তাহলে এটা ত্রিভুজ সূত্রে পড়ে গেল। দেখো দুটো ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটো বাহু ও এ প্লাস এ বি, ক্রমানুসারে গৃহীত। বিপরীত ক্রমে গৃহীত বাহু কি, ও বি। ঠিক আছে, তাহলে ও বি কি, ও এ প্লাস এ বি লব্ধি হবে। ক্লিয়ার। ও এ কি, ও এ হচ্ছে তোমার এ ভেক্টর দিয়ে ডিনোট করেছি আমরা। আর এটা যেহেতু বি ভেক্টর, ও সি ভেক্টরটা, মানে এটাও তোমার বি ভেক্টর হবে। তাহলে এটা কি পেলাম আমি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। কোন ত্রিভুজ থেকে, ও এ বি ত্রিভুজ থেকে, ও এ বি ত্রিভুজ থেকে, রাইট। এবার আমরা কোন ত্রিভুজটা দেখবো, দেখো এবার আমরা সমান ভেক্টরটা কোন কনসেপ্টে লাগাবো, ও এর যে সমান ভেক্টর কোনটা কোনটা হবে, সিভি। জাস্ট ও এটাকে শিফট করে নিয়ে চলে গেলাম ওই সমান ভেক্টরের নিয়ম অনুযায়ী, যার মান এবং দিক সমান তাকে সমান ভেক্টর বলি। অরিজিনটা কোইনসাইড হতে হবে এমন কোনো মানে নেই। তাহলে এবার এই ত্রিভুজটা থেকে দেখো, কোন ত্রিভুজ, ত্রিভুজ ও সি বি। ত্রিভুজ ও সি বি থেকে যদি দেখি তাহলে আমরা কি পাবো, ও বি ভেক্টর ইজ ইকুয়ালস টু এগেইন কি কি ত্রিভুজ ও সি বি, তাহলে ক্রমান্বয়ে গৃহীত কোন দুটো বাহু, ও সি প্লাস বিসি, একই দিক বরাবর নেওয়া হয়েছে ও সি প্লাস বিসি। এবার উল্টো দিক বরাবর কোনটা নেওয়া হয়েছে, ও বি। তাহলে কি বসিয়ে দাও, ও সি ভেক্টর প্লাস সিবি ভেক্টর। এখন এখানে ও বি ভেক্টর, তাহলে কত পাচ্ছি আমি, ও বি ভেক্টরটা পাচ্ছি ও সি মানে বি ভেক্টর প্লাস এ ভেক্টর। এখন দেখো দুটোই ও বি ভেক্টর, তার মানে দুটো অবশ্যই সমান হবে। ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 থেকে যদি তুমি লেখো তাহলে কি পাবে, সরি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর। এটাই হচ্ছে ভেক্টর যোগের যে ধর্ম, এটা হচ্ছে বিনিময় নিয়ম। ঠিক আছে, এবার আমরা সংযোজন নিয়মে দেখবো। এটা কি গেল, এটা বিনিময় নিয়ম গেল। এবার আমরা কোন নিয়মে যাব, সংযোজন নিয়মে। ঠিক আছে, দেখো সংযোজন নিয়মটা ভালো করে বোঝার চেষ্টা করো। এই হচ্ছে সংযোজন নিয়ম। এই দুটো ভেক্টরকে ফার্স্টে যোগ করে তার সঙ্গে তৃতীয় ভেক্টরটা যোগ করি। কি বললাম, ফার্স্টে দুটো ভেক্টর যোগ করলাম, তার সঙ্গে তৃতীয় ভেক্টর যোগ করলাম। এর যে যোগফল সেটা যে লাস্টের দুটো ভেক্টরের যোগ করে ফার্স্ট ভেক্টরটা যোগ করলে যা হবে তার সঙ্গে সমান। কি বললাম বোঝা গেল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার এই সূত্রটা আমাকে প্রমাণ করতে হবে। তার জন্য আমরা কি করব, ভালো করে দেখো। দেখো প্রথমে আমরা এই হচ্ছে আমার তিনখানা ভেক্টর কনসিডার করলাম। কি কি ভেক্টর, দেখো ফার্স্টে একটা ও এ ভেক্টর আছে, তারপর এ বি ভেক্টর আছে, আবার বি ভেক্টরের মাথা থেকে আর একটা ভেক্টর হয়েছে বি সি ভেক্টর। ঠিক আছে, ক্লিয়ার। এইবার আমরা এই তিনটে ভেক্টরকে যোগ করব। প্রথমে কি করব, প্রথমে এ আর বি ভেক্টর যোগ করব। এ আর বি ভেক্টর যোগ করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে এই ত্রিভুজটাকে কমপ্লিট করতে হবে। এই ত্রিভুজটাকে কমপ্লিট করলাম, এই যে ডটেড লাইনটা ব্ল্যাক হলো, এটা কি, ফার্স্টে ও এ গেল, তারপর এ বি গেল, বিপরীত ক্রমে গেল তো ও বি, তাহলে এটা এদের লব্ধিকে বোঝাবে, তাই তো। তাহলে এখন ত্রিভুজ ও এ বি থেকে কি পাওয়া যাচ্ছে, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইজ ইকুয়ালস টু কি, ও বি ভেক্টর। ঠিক আছে, এগেইন এগেইন যদি আমরা করি, এগেইন যদি আমরা দেখি, এগেইন এবার কোন ত্রিভুজটা থেকে দেখবো, এবার এই যে লব্ধি ভেক্টরটা পেয়েছি ও বি ভেক্টর, তার সঙ্গে আমি সি ভেক্টরটা যোগ করব। ঠিক আছে, তার সঙ্গে আমি কোন ভেক্টরটা যোগ করবো, সি ভেক্টর। তাহলে কোন ত্রিভুজ থেকে দেখবো, তাহলে এখন নতুন একটা ত্রিভুজ যোগ করা হলো, ও বি সি। এই ত্রিভুজ থেকে দেখো, এই ত্রিভুজ থেকে যদি আমরা দেখি কি পাবো, ও সি ভেক্টর ইজ ইকুয়ালস টু ও বি ভেক্টর, তাই তো। এই ত্রিভুজের দেখো এটা ক্রমান্বয়ে গৃহীত দুটো বাহু ও বি ইন্টু বিসি, ও বি এর মাথা থেকে বিসি এর পা থেকে আছে, এবং এটা বিপরীত ক্রমে গৃহীত বাহু। তাহলে ও বি প্লাস কি হবে, প্লাস হবে বিসি ভেক্টর। ক্লিয়ার। তাহলে এখন এই ও বি ভেক্টরের জায়গায় ভ্যালু পুট করে দাও। ও বি ভেক্টর জায়গায় কি পেয়েছি, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। ও এ ভেক্টর মানে কি, এ ভেক্টর, আর এ বি ভেক্টর মানে কি, বি ভেক্টর। এটা পুট করো বি ভেক্টরের জায়গায়, তাহলে কি পাবো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ক্লিয়ার। এবার বিসি ভেক্টর মানে কি, বিসি ভেক্টর মানে সি ভেক্টর। তাহলে আমি কি পেলাম, ও সি ভেক্টরটা বের করতে পারলাম। নেক্সট নেক্সট এবার এই ত্রিভুজটা থেকে দেখো, এই যে ছবিটা আছে এই ছবিটা থেকে দেখো, এই ছবিটা থেকে প্রমাণ করতে গেলে ফার্স্ট আমরা কি করব, বি আর সি কে যোগ করবো। তার কারণ কি, আমাদের কি প্রমাণ করতে হবে, ফার্স্টে এ বি যোগ করলাম, তার সঙ্গে সি যোগ করলাম, যে যোগফলটা আসবে
ফার্স্টে বিসি যোগ করে তার সঙ্গে এ যোগ করলে সেই একই যোগফল আসবে, সেই একই লব্ধি আসবে, সেই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। তো তার জন্য এখন আমরা কি করব, তার জন্য এখন আমরা এই ত্রিভুজটা কল্পনা করবো। ফার্স্টে ত্রিভুজ, এটাকে ফার্স্ট ত্রিভুজ করো। বি ভেক্টর সি ভেক্টরটাকে যোগ করতে হবে। দেখো বি ভেক্টর গেছে, বি ভেক্টরের মাথা থেকে সি ভেক্টরের পা কানেক্ট হয়ে আছে, তাহলে এটাকে উল্টো হবে, যোগ করে দাও এইভাবে। তাহলে এখন এই ত্রিভুজটা দেখো, এ বি সি, এই ত্রিভুজ থেকে তুমি কি পাবে, এই ত্রিভুজ থেকে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এ সি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর। ঠিক আছে, এগেইন এগেইন আমরা কি করব, এই ত্রিভুজটা আবার দেখবো, এ ও এ এসি, ও এ এসি একই বরাবর গেছে, দেখো ও এ গেছে, তারপরে এসি গেছে, বিপরীত ক্রমে গৃহীত বাহুটা আবার ড্র করছি আমি। তাহলে এখন যদি আমি এই ত্রিভুজটা দেখি, ত্রিভুজ ও এসি, সেখান থেকে আমি কি পাবো, ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর, ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর ইজ ইকুয়ালস টু ও সি ভেক্টর। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুযায়ী দেখো এসি ভেক্টরটা আমরা বের করেছি এক্ষুনি, এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এ বি ভেক্টরটা কি বি, বিসি ভেক্টরটা কি সি, মানগুলো পুট করে দিচ্ছি আমি এখানে, বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটাকে এরকম করে লিখতে পারি তো আমরা। আর ও এ ভেক্টর মানে কি এ ভেক্টর, এটা কি পেলাম, ওসি ভেক্টরের সঙ্গে সমান পেলাম। এখন 1 নম্বর এবং 2 নম্বর এই দুটো ইকুয়েশন কে যদি আমরা ইকুয়েট করি, তাহলে আমরা কি পাবো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর which is equal to এ ভেক্টরের সঙ্গে ফার্স্টে আমরা বি ভেক্টর প্লাস সি ভেক্টর যোগ করে নিই, তার সঙ্গে ভেক্টর যোগ করি, এটাকেই বলা হয় সংযোজন নিয়ম। ক্লিয়ার? তাহলে বিনিময় নিয়ম এবং সংযোগ নিয়ম বোঝা গেল। চলো নেক্সট মুভ করা যাক। নেক্সট আমরা কি মুভ করব, 3 বা ততোধিক ভেক্টরের যোগ। এতক্ষণ আমরা দুটো করে ভেক্টর যোগ করছিলাম, 3 বা ততোধিক ভেক্টর যোগের ক্ষেত্রে আমরা ভেক্টর যোগের বহুভুজ সূত্র ইউজ করি। ভেক্টর যোগের বহুভুজ সূত্র কি বলে, কতকগুলি ভেক্টরের মান ও দিক যদি একটি বহুভুজের অংশ হয়, একটি বহুভুজের ক্রমানুসারে গৃহীত বাহু হয়, ঠিক আছে, একটি বহুভুজের ক্রমানুসারে গৃহীত বাহু, যেমন ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত বাহু ছিল, এখানে একটা বহুভুজের ক্রমানুসারে গৃহীত বাহু দ্বারা প্রকাশ করা হয়, তবে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি, কি বলছে, বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি ওই ভেক্টরের লব্ধির মান এবং অভিমুখকে নির্দেশ করবে। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে, মনে করো আমাদের কাছে ত্রিভুজ সূত্রের সাহায্যে প্রমাণটা করব। ত্রিভুজ সূত্রে কি ছিল, ত্রিভুজ সূত্রে ছিল দুটি ভেক্টর যদি ত্রিভুজের দুটি ক্রমানুসারে গৃহীত দুটো বাহু হয়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই দুটি ভেক্টরের যোগফলকে নির্দেশ করছিল। এখানে বহুভুজ সূত্রে কি হলো, বহুভুজ সূত্রে পরপর সবকটা বাহু নেওয়া হলো যোগ করা হওয়ার জন্য, আর লাস্টের বাহুটা বিপরীত ক্রমে নেওয়া হলো। ঠিক আছে, ক্লিয়ার? এখন আমাদের কাছে কি আছে, আমাদের কাছে এই চারটে ভেক্টরস আছে। এই চারটে ভেক্টরস এর নাম দিচ্ছি আমি, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। দেখো এদের অরিজিনটা কোইনসাইড করে আছে এখানে। এবার এই অরিজিনটাকে শিফট করে আমরা ভেক্টর গুলো আঁকার চেষ্টা করব। কি করে, এইটাকে একটা বহুভুজ বানাতে হবে এবং আমরা সমান ভেক্টরের কনসেপ্ট লাগাবো। সমান ভেক্টর মানে মান এবং দিক সমান, অরিজিন কোইনসাইড না হলেও চলবে। এখন বি ভেক্টর, এটা মনে করো এ ভেক্টর, ফার্স্ট আমি কি করলাম, এই ভেক্টরটাকে এইভাবে ড্র করে নিলাম, তারপর এ ভেক্টর মাথা থেকে বি ভেক্টরের মতো মান, বি ভেক্টরের সমান মানের এবং একই দিকে আরেকটা ভেক্টর আঁকলাম এবং যার নাম দিলাম এখানে আমি বি ভেক্টর। ঠিক আছে, এই ভেক্টর বি ভেক্টর আঁকা হলো। একইভাবে বি ভেক্টরের মাথা থেকে আমি কি করলাম, সি ভেক্টর আঁকলাম, এবং সি ভেক্টরের মাথা থেকে কি করব আমরা, অবশ্যই ডি ভেক্টরটাকে আঁকবো। তাহলে এগুলো দেখো একটা বহুভুজের ক্রমানুসারে গৃহীত চারটে বাহু হয়ে গেল। তাহলে বিপরীত ক্রমে বাহু গৃহীত বাহুটি মানে এই নীল কালারের যে লাইনটা আছে বিপরীত ক্রমে গৃহীত, এইটা কি করবে, এদের লব্ধির মান বা আর কে ডিনোট করবে। ক্লিয়ার? এটা কি করে করব, ত্রিভুজ সূত্র ইউজ করে। ত্রিভুজ সূত্র কি করে, দুটো দুটো ভেক্টর যোগ করতে করতে চলে, তাই তো। তো ফার্স্টে আমরা যে ত্রিভুজটা নিয়ে কথা বলবো, ফার্স্টে আমরা এ আর বি যোগ করব। এ আর বি যোগ করতে গেলে দেখো এখানে একটা ত্রিভুজ কমপ্লিট করো। তাহলে এই ত্রিভুজ কমপ্লিট হলো, সবার আগে নামকরণ করো, এ বি স্মল সি ক্যাপিটাল ডি ই।
ক্লিয়ার? তাহলে এখন ত্রিভুজ এ বি সি থেকে দেখো কি পাবে, এ সি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর। এখন এ বি ভেক্টরকে আমরা কি দিয়ে ডিনোট করছি, এ ভেক্টর দিয়ে, আর বি সি ভেক্টরকে আমরা কি দিয়ে ডিনোট করছি, বি ভেক্টর দিয়ে। ক্লিয়ার? চলো এইবার নেক্সট ত্রিভুজে মুভ করো। এই তাহলে আমি কি পেলাম, এই লব্ধিটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবার এই লব্ধিটা দেখো, এই এ সি, এ স্মল সি ক্যাপিটাল ডি, এটা একটা ত্রিভুজকে ফর্ম করছে, যেখানে এ সি এবং সি ডি এই দুটো বাহু কি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটো বাহু, এবং বিপরীত ক্রমে কোন বাহুটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এ ডি। তাহলে এখন ত্রিভুজ এ সি ডি থেকে, ত্রিভুজ এ সি ডি থেকে কি পাবে, এ ডি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ সি ভেক্টর, এ সি ভেক্টর প্লাস সি ডি ভেক্টর, রাইট? প্লাস সি ডি ভেক্টর। ক্লিয়ার? এখন এ সি ভেক্টরের ভ্যালু একটু আগেই আমরা বের করেছি, এই যে লেখা রয়েছে কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এসি ভেক্টর। আর সিডি ভেক্টরটা কি দিয়ে ডিনোট করা রয়েছে, সিডি ভেক্টরটা আমার সি ভেক্টর দিয়ে ডিনোট করা হয়েছে, হ্যাঁ কি না? জাস্ট এবার ভ্যালুটা পুট করো। তাহলে এডি ভেক্টর পেয়ে গেলাম, তার মানে এডি ভেক্টরটা তাহলে কি করে লিখবো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এবার দেখো এই ত্রিভুজটাকে দেখো, কোন ত্রিভুজটা, ত্রিভুজ এ ডি ই। এই ত্রিভুজটা দেখো, এ ডি এবং ডিই একই ক্রমে গৃহীত দুটো বাহু এই ত্রিভুজের, আর বিপরীত ক্রমে গৃহীত বাহু কোনটা, এ ই। তাহলে কি লিখতে পারি, এ ই ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ডি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তাহলে এ ডি ভেক্টর কি পাবো আমি, এ ডি ভেক্টরটা এক্ষুনি পেয়েছি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, লিখে দাও এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। আর ডিই ভেক্টরটা আমি কি পেয়েছি, ডি মানে এই ভেক্টরটা, ডিই ভেক্টরটা কি পেয়েছি, প্লাস ডি ভেক্টর। আর এই ভেক্টরটাকে কি দিয়ে ডিনোট করা হচ্ছে, লব্ধি ভেক্টর, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট। তাহলে এটাই কি গেল, ভেক্টর যোগের বহুভুজ সূত্রের প্রমাণ। কোত্থেকে, ত্রিভুজ সূত্র থেকে। ক্লিয়ার? দেখো আরেকবার দেখে নাও, ভেক্টর যোগের বহুভুজ সূত্রটা কি বলেছিল, কতকগুলি ভেক্টরের মান ও দিক যদি একটি বহুভুজের ক্রমানুসারে গৃহীত বাহু দ্বারা প্রকাশ করা হয়, তবে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি ওই ভেক্টরের লব্ধির মান এবং অভিমুখকে নির্দেশ করবে। তার মানে কি, ক্রমানুসারে গৃহীত বাহুগুলো কোন কোন ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এটা লব্ধিকে কোন ভেক্টর দিয়ে ডিনোট করা হয়েছে, বিপরীত ক্রমে গৃহীত বাহু, এখানে বিপরীত ক্রমে গৃহীত বাহু চিত্রে কি, আর ভেক্টর। ক্লিয়ার? এটাই তাহলে ভেক্টর যোগের বহুভুজ সূত্র। বোঝা গেছে? নেক্সট মুভ করা যাক। নেক্সট আমরা যেখানে মুভ করব সেটা হচ্ছে দুটো ভেক্টরের বিয়োগ। আমরা ভেক্টরের যোগ দেখলাম এতক্ষণ ধরে, এবার আমরা ভেক্টরের বিয়োগ করার চেষ্টা করব। দেখো ভেক্টরের বিয়োগ শেখার আগে আমি একটা ছোট্টখানা জিনিস এখানে বলে নিই, যেটা হচ্ছে আমরা যদি 7 থেকে 5-এর বিয়োগ করি, এই জিনিসটা কত পাই, সবসময় 2। এই জিনিসটাকে আলাদা কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, 7 প্লাস -5, এটা করলেও আমরা 2 পাই। ঠিক আছে, এখানে কি করলাম, যে আমরা যোগটা জানি, এই অপারেটরটা ইউজ করলাম। ঠিক আছে, জাস্ট বিয়োগ অপারেটর ইউজ না করে যোগ অপারেটরটা ইউজ করলাম। এটা কি করে করতে হবে ভেক্টরে, আর একটু ভালো করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, দুটি ভেক্টরের বিয়োগ হয়ে গেলে ক্লিয়ার হবে। ঠিক আছে, দেখো আমরা দুটো ভেক্টরের যোগ করতে শিখে গেছি। তাহলে আমাকে যদি এখন এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বের করতে বলে, তাহলে আমরা কি করব, এ ভেক্টর প্লাস মাইনাস অফ বি ভেক্টর বের করবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এখন মাইনাস অফ বি ভেক্টর মানে কি, বি ভেক্টরের দিক যেদিকে থাকবে তাকে উল্টো করে দেবো। মাইনাস করা মানে কি, উল্টো করা, যোগের বিয়োগ, যোগের উল্টো বা বিয়োগ, তাই তো? তার মানে সেই ভেক্টরটাকে বিপরীত ভেক্টরে রিপ্রেজেন্ট করবো, তার মান তো এক থাকবে, দিকটাকে জাস্ট উল্টে দেবো আমরা। ক্লিয়ার? তবেই তারপর সে দুটোকে যোগ করে দেবো, সেই দুটো যোগের লব্ধি বের করবো, তাহলেই আমরা কি পাবো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। জ্যামিতিক্যালি কেমন হবে,
এটা মনে করো তোমার এ ভেক্টর আছে এবং এদিক বরাবর তোমার মনে করো বি ভেক্টর আছে। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর করলে কি হবে? তার জন্য আমাদের এই সামান্তরিকটা কমপ্লিট করতে হবে। পুরো সামান্তরিকের এই যে কর্ণ, এই কর্ণটা তোমাকে কি দেবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর তোমার দরকার কি? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর দরকার, তাই তো? তার জন্য আমরা কি করব? এই যে বি ভেক্টর যেটা আছে তাকে আমরা উল্টো করে দেবো, বিপরীত ভেক্টর আঁকতে হবে, তারপর সেটাকে যোগ করব, তাহলেই বিয়োগফল পাওয়া যাবে। তাহলে বি ভেক্টরটাকে উল্টো করে দাও, বি ভেক্টরটাকে উল্টো করে দিলে একদম দিক উল্টো করে দিলাম, মান সেম রাখলাম। তাহলে বি ভেক্টরটাকে কি করলাম? বিপরীত করে দিলাম। ক্লিয়ার? তাহলে এই ভেক্টরটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট হবে এখন? মাইনাস বি ভেক্টর দিয়ে। ঠিক আছে, আগে যদি এ আর বি ভেক্টর যে দুটো ভেক্টরের বিয়োগ করতে হবে সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, মানে এই কোণটা যদি আলফা হয়, তাহলে এখন আমার এই কোণটা কত হবে? 180 মাইনাস আলফা। হ্যাঁ কি না? এই কোণটা কত হবে? এই কোণটা এখন হবে আমার 180 মাইনাস আলফা। ক্লিয়ার? 180 মাইনাস আলফা, এটা আমি এই কোণটা আমি এখানে লিখছি, 180 মাইনাস আলফা। ক্লিয়ার? এবার এ ভেক্টর আর বি ভেক্টরকে যদি মাইনাস বি ভেক্টরকে যোগ করি, তার মানে আমরা কি পাবো? এ মাইনাস বি। এ দেখো, এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরকে যদি যোগ করি আমরা, তাহলে আমরা কি পাবো? দুটো ভেক্টরের বিয়োগ। ক্লিয়ার? তাহলে এই দুটো ভেক্টরকে এবার যোগ করে দাও। তার জন্য কি করতে হবে? এই সামান্তরিকটাকে কমপ্লিট করতে হবে। সামান্তরিক কমপ্লিট হয়ে গেল। তাহলে এই দুটো ভেক্টরের, সরি ছবিটা একটু গন্ডগোল হয়ে গেল, এইভাবে দাগটা টেনে দাও। তাহলে এইটা কি হবে? ভেক্টরের লব্ধিকে ডিনোট করবে, দুটো ভেক্টরের, এ ভেক্টর মাইনাস বি ভেক্টরকে ডিনোট করবে। এখন এই লব্ধিটাকে যদি আমরা আর দিয়ে ডিনোট করি, মানে বিয়োগ ফলটাকে যদি আর ভেক্টর, আর দিয়ে আর ভেক্টরের মড, তার মানটা কি বেরোবে? আর ভেক্টর দিয়ে যদি জিনিসটাকে ডিনোট করি, এ ভেক্টর কিন্তু উপরের ভেক্টরটা, এই যে লব্ধি ভেক্টর সেটাকে আমি আর দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে, এই আর ভেক্টরের মড কি করে বের করবো আমরা? আমরা জানি সূত্র, যোগের সূত্র তো আমরা শিখে এসেছি, এটাই তো এখানে কাজে লাগবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল cos আলফা, ছিল আলফাটা তখন কি ছিল? এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। বাট এখানে আমাদের কোন অ্যাঙ্গেল লাগবে? এ আর মাইনাস বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। এখানে এ আর মাইনাস বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180 মাইনাস আলফা। তাহলে cos 180 মাইনাস আলফা। cos 180 মাইনাস আলফা মানে কত হয়? মাইনাস cos আলফা। তাহলে যোগফলের লব্ধি কি হবে? বিয়োগফলের লব্ধি, মানে বিয়োগ ফলটা কি বেরোবে? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা। ক্লিয়ার? এই কনসেপ্ট কিন্তু যখন আমরা রিলেটিভ ভেলোসিটি পড়বো সেই সময় খুব কাজে লাগবে। ঠিক আছে, এইবার এই যে এ ভেক্টরের সঙ্গে লব্ধি ভেক্টর কোন অ্যাঙ্গেল কত সেটা আমরা বের করতাম, হ্যাঁ কি না? এ ভেক্টরের সঙ্গে লব্ধি ভেক্টর কত অ্যাঙ্গেল কত সেই অ্যাঙ্গেলটা বের করতাম। তাহলে সেই অ্যাঙ্গেলটাকে যদি আমরা এখানে থিটা প্রাইম দিয়ে ডিনোট করছি, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমি কি দিয়ে ডিনোট করছি? থিটা প্রাইম। ঠিক আছে, তাহলে ট্যান থিটা প্রাইম কি আসবে? ট্যান থিটা প্রাইম আমাদের ফর্মুলা কি ছিল মনে আছে? ফর্মুলা ছিল বি সাইন আলফা। এখানে আলফার জায়গায় কত লিখবো? 180 মাইনাস আলফা ডিভাইডেড বাই এ। আচ্ছা, এখানে বি ক্যাপিটাল দিয়ে চিহ্নিত করেছি, তাহলে এটাকে ক্যাপিটাল করে দেওয়া হোক। তাহলে এটাকে আমরা কি করব? ক্যাপিটাল করে দেবো, তাই তো? তাহলে এখানে একটা ক্যাপিটাল বি করে দাও, এটাকে ক্যাপিটাল এ করে দাও। ঠিক আছে, ক্যাপিটাল এ করে দেওয়া যাক। তাহলে এ প্লাস বি কস 180 মাইনাস আলফা, যা আসবে সেটা অ্যান্সার থিটা। ক্লিয়ার? এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, দুটো ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে বিয়োগ ফলটা যদি ভালো করে আঁকা যায়, ছবিটা একবার চেষ্টা করছি আঁকার। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। ঠিক আছে, এই বি ভেক্টরের বিপরীতে আমরা আরেকটা ভেক্টর নেব, মানটা যা সেম রেখে। ঠিক আছে, তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি, তার মানে এই কর্ণটা কাকে রিপ্রেজেন্ট করছে? এ প্লাস বি ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। যদি এটা এ ভেক্টর হয় আর এটা যদি বি ভেক্টর, এটা স্মল দিয়ে লেখা হলো জাস্ট বোঝানোর জন্য, ভালো করে বোঝো। তাহলে এইটা কি? এ প্লাস বি ভেক্টর লব্ধি এই কর্ণটা নির্দেশ করছে। এইবার এই ভেক্টরটাকে যদি আমি কমপ্লিট করি, এই সামান্তরিকটাকে কমপ্লিট করে এর যদি লব্ধি নিই, এই লব্ধিটা কাকে রিপ্রেজেন্ট করছে? এ মাইনাস বি ভেক্টরকে, রাইট? এই কর্ণটা দেখো সামান্তরিকের এই কর্ণটাকেও সমান।
তার মানে কোনো সামান্তরিকের এই কর্ণ দুটো ভেক্টরের মধ্যবর্তী যে দুটো অরিজিনাল ভেক্টর আছে সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী যে কর্ণটা আছে সেই দুটো ছেদবিন্দু থেকে যে কর্ণটা আছে সেই কর্ণটা কি করছে দুই ভেক্টরের যোগকে রিপ্রেজেন্ট করছে। আর আরেকটা যে কর্ণ পড়ে থাকছে বাকি যে কর্ণটা সেই কর্ণটা কি করছে ওই সামান্তরিক ওই দুটো ভেক্টরের কাকে রিপ্রেজেন্ট করছে বিয়োগফলকে রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার? তার কারণ কি এই সামান্তরিকের এরও মান এ এরও মান কত বি, মানটা তো বি, মানটা এক, ম্যাগনিটিউডটা তো এক। তার মানে এই সামান্তরিকের এই কর্ণের যে দৈর্ঘ্য হবে বা কর্ণের যে মান হবে সেই কর্ণের মানটাও সেম হবে, তাহলে এখানেও ঠিক সেম আসবে। কি বললাম? ক্লিয়ার? এইবার এবার আরো একটা দুটো জিনিস এখান থেকে আমাদের জানতে হবে, তার জন্য আমাদের একটু স্পেসের দরকার আছে এখানে। স্পেস এসে গেছে, আশা করি এখানে হয়ে যাবে। এবার দেখো, এবার আমরা কি করব, এই দুটো জিনিস পেয়ে গেলাম। এইবার যদি এ ভেক্টর এবং বি ভেক্টর, তাহলে আমরা কি পেলাম আগে একটা জিনিস ভালো করে বোঝো, এখানে কি পেলাম দুটো সামান্তরিক যদি আমার কাছে থাকে, কোনো সামান্তরিক কোনো দুটো ভেক্টর যদি আমার কাছে থাকে, ভালো করে একবার লক্ষ্য করে নাও আর একবার রিপিট করে দিচ্ছি আমি জায়গাটা। এই একটা ভেক্টর আছে আর একটা কি ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে। এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর, এটা হচ্ছে আমার মাইনাস বি ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরকে যদি যোগ করি তাহলে এই সামান্তরিকের লব্ধিটা পাই আমি, হ্যাঁ কি না? এটা কি করে যোগফলের লব্ধিকে ডিনোট করে, ইয়েস অর নো? ইয়েস। আর মাইনাস বি কে এই কর্ণটা কি রিপ্রেজেন্ট করে, এ মাইনাস বি কে রিপ্রেজেন্ট করে। যেহেতু এই দুটো সামান্তরিক ইকুইভ্যালেন্ট তার মানে এই কর্ণটার দৈর্ঘ্য সেম হবে। তার মানে যে কর্ণটা যদি দুটো ভেক্টর আমাকে বলে দেয় এই দুটো ভেক্টরের মধ্যবর্তী এই যে কর্ণটা তৈরি হবে সামান্তরিকে সেটা যোগফলকে নির্দেশ করবে, এবং এদিক থেকে যে কর্ণটা আসবে সেটা কি করবে বিয়োগফলকে নির্দেশ করবে। ক্লিয়ার এতক্ষণ পর্যন্ত যা বলা হলো? এইবার একটা জিনিস দেখা যাক, দুটো ভেক্টর এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, বিশেষ কেস ওয়ানটা ভালো করে ফলো করো, যদি এ আর বি এর মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয় তাহলে কি হবে এইটা হচ্ছে তোমার বি ভেক্টর আর এইটা কি তোমার এ ভেক্টর। ক্লিয়ার? মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, ইয়েস অর নো? যদি মধ্যবর্তী কোণ 90 হয় তাহলে এদের যে লব্ধিটা আমি পাবো, লব্ধিটা কেমন পাবো, এদিক বরাবর লব্ধি পাবো, হ্যাঁ কি না? এই লব্ধিটা পাবো। তো এই লব্ধির মান কত হবে, এটা কি জানি আমি এ ভেক্টর, এটা কি জানি আমি বি ভেক্টর, তাহলে সি ভেক্টরের মান কত পাবো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি পড়ে থাকতো 2ab cos আলফা, আলফাটা কি ছিল দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, এখানে ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, cos 90 কত হয় 0, হ্যাঁ কি না? তার মানে এই পার্টটা আর থাকবে না, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মডটা পাওয়া গেল। এইবার যদি আমি এ আর এ মাইনাস বি বের করি, এটা মানে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, যার মান কি পেলাম, যার মান পেলাম আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার অফ। ঠিক আছে? যদি এর আমি বিয়োগ ফলটা বের করতে যাই, তাহলে কি করব, বি ভেক্টরটাকে মাইনাস বি ভেক্টর বিপরীত ভেক্টর রিপ্রেজেন্ট করতে হবে, বিপরীত ভেক্টর করতে হবে, তারপর এখানে এই স্কোয়ারটা কমপ্লিট করব আমরা, সামান্তরিক যাই বলো যা কিছু। এবার এদের যে লব্ধি, এই লব্ধিটা কি এ ভেক্টর মাইনাস বি ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, এর মান কি হবে, এর মান যদি আমি আর দিয়ে ডিনোট করি তাহলে কি হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে কি ছিল মাইনাস 2ab cos আলফা, আলফাটা কি ছিল এগেন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, এখানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাহলে এখানে আলফা 90 ডিগ্রি, তাহলে cos 90 কত 0 এগেন। তার মানে যদি দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হয়, কি বললাম ভালো করে মনে করো, দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের যোগফলের মান এবং বিয়োগফলের মানটা সমান হবে। কি বললাম? ক্লিয়ার? এবার দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, থিটা মানে দিকও তো বের করতে হবে, সি এর দিক, এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে আমরা ট্যান থিটা কি পাচ্ছি, ট্যান থিটা পাচ্ছি আমি বি বাই এ, এই এটা বি লম্ব বাই ভূমি, এক্স্যাক্টলি ট্যান থিটা পেয়ে গেলাম। আর এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে ট্যান থিটা প্রাইম কি পাবো মাইনাস অফ বি বাই এ, বিটা মাইনাসের দিকে আছে মাইনাস অফ বি বাই এ। আর একটা সিম্পল কেসে চলো এবার যদি এ আর বি যদি দুটোই সমান হয়ে যায়, কি বললাম এখানে দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? যদি
ফার্স্টে কি দেখলাম, দুটো ভেক্টর 90 ডিগ্রি থাকলে কি হবে, দুটো ভেক্টর 90 ডিগ্রি থাকলে কি হবে দেখলাম, তাদের যোগফলের মান এবং বিয়োগফলের মান সমান হবে এবং তাদের দিকটা কি হবে বি বাই এ অ্যান্ড মাইনাস বি বাই এ। ঠিক আছে, থিটা থিটা প্রাইম পেয়ে গেলাম। এবার কি বলছি, যদি ভেক্টর দুটোর মান, যে ভেক্টর দুটো নিয়েছি সেগুলো সমকোণে থাকতে হবে এবং তার মান কত হতে হবে, তার মান হতে হবে সমান। তাহলে এ ইজ ইকুয়াল টু যদি বি হয় তাহলে এখানে কি পাবো আমি, ট্যান থিটাটা 1 পাবো আর ট্যান থিটা প্রাইমটাও কত পাবো 1। তাহলে এখান থেকে আমি থিটা কি পাবো, একটা ভালো করে লিখে দিই আমি। এ ইজ ইকুয়াল টু বি হলে ট্যান থিটা 1 অ্যান্ড ট্যান থিটা প্রাইমটা 1। তাহলে এখান থেকে থিটাটা কত 45 ডিগ্রি, থিটা প্রাইমটা কত -1, ট্যান থিটা প্রাইমটা কত -1 পাবো, কারণ মাইনাস বি বাই এ আছে, তাহলে -1 পাবো, থিটা প্রাইমটা কত হবে -45 ডিগ্রি। ক্লিয়ার, বোঝা গেল ভেক্টর বিয়োগ। ভেক্টর বিয়োগ সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার হয়েছে। দেন আমরা নেক্সট পয়েন্টে মুভ করব। নেক্সট পয়েন্টে আমরা কি ভেক্টর বিভাজন পড়বো। ভেক্টর বিভাজন বলতে কি বুঝি, যখন একটি ভেক্টরকে দুই বা তেতাধিক ভেক্টরে এমন ভাবে ভাঙবো, কি বলছি, দুই বা তেতাধিক ভেক্টরে এমন ভাবে ভাঙবো বা বিভাজিত করা হয় যাতে মূল ভেক্টরটি বিভাজিত অংশগুলির লব্ধি হয়। বলে একটা মূল ভেক্টর আছে যাকে আমরা দুই বা তেতাধিক অংশে ভাঙবো এবং দুই বা তেতাধিক অংশকে যদি আবার যোগ করে মূল ভেক্টরটাকে আমরা ফিরে পাই, তাহলে এই প্রসেসটাকে আমরা ভেক্টর বিভাজন বলি এবং এই বিভাজিত অংশগুলিকে আমরা কি বলি, ভেক্টরের উপাংশ। ঠিক আছে, আমরা দুটো উপাংশে ফার্স্টে ভেক্টর বিভাজন শিখবো। তো এই জায়গাটা করতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমরা ক্লাস 10 স্ট্যান্ডার্ডে শিখে এসেছি। যদি কোনো একটা ত্রিভুজ আমাদের কাছে থাকে এ বি সি এবং ত্রিভুজের কোণগুলো যদি এরকম হয় আলফা, বিটা এবং গামা, তাহলে আমরা জানি সাইন আলফা বাই তার উল্টো দিকের বাহু বিসি ইজ ইকুয়ালস টু সাইন বিটা তার উল্টো দিকের বাহু এসি ইজ ইকুয়ালস টু সাইন গামা তার উল্টো দিকের বাহু এবি। এই সূত্রটা আমরা ক্লাস 10 স্ট্যান্ডার্ডে শিখে এসেছি। এই সূত্রটা এখানে কাজে লাগবে দুটো উপাংশ ভেক্টর বিভাজনের ক্ষেত্রে। ঠিক আছে, চলো দেখো, উপাংশ দুটো যদি এরকম হয় আমার কাছে, সাপোজ মনে করো আমার কাছে এরকম একটা ভেক্টর আছে, উপাংশ আমি পরে আঁকছি, এরকম একটা ভেক্টর আছে, তাহলে এই ভেক্টরটাকে আমাকে কি করতে হবে, ভাঙতে হবে, রাইট। এই ভেক্টরটাকে ভাঙতে গেলে আমি কি করলাম, এরকম দুটো উপাংশ আমি ড্র করে নিলাম। ঠিক আছে, এবার এই দুটো উপাংশ যোগ করতেই মূল ভেক্টরটা পাবো, তার জন্য কি করতে হয়, সামান্তরিক সূত্র অনুযায়ী যোগ করো। ঠিক করে ছবিটা আঁকা যাক। সামান্তরিকটা ফার্স্টে কমপ্লিট করে নাও, নেওয়ার পরে এটা সামান্তরিকটা কমপ্লিট হলো, এটা হচ্ছে আমার মূল ভেক্টর। ঠিক আছে, এই ভেক্টরটা হচ্ছে আমার মূল ভেক্টর আর এটাকে দুভাগে আমাদের ভাঙা হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার। মূল ভেক্টর, এটা হচ্ছে মূল ভেক্টর যেটাকে আমি নাম দিচ্ছি চলো আর ভেক্টর। ঠিক আছে, আর ভেক্টর, ক্লিয়ার। আর যে দুটো ভেক্টরে ভাঙা আছে সেই দুটো ভেক্টরের নাম দিচ্ছি আমি এ ভেক্টর আর বি ভেক্টর। নিয়ম কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টরকে কি হতে হবে, আর ভেক্টর হতে হবে, তবে এটাকে আমরা ভেক্টর বিভাজন বলবো। ক্লিয়ার, আমি ধরে নিচ্ছি এই যে কোণটা আছে এই কোণটা আলফা, এই যে কোণটা আছে এই কোণটা বিটা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এই কোণটা যদি বিটা হয় এই কোণটাও বিটা হবে আমরা জানি। তাহলে এই কোণটা কত হবে, একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, দুটো কোণ আলফা প্লাস বিটা, তার মানে এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা মাইনাস বিটা। এতদূর পর্যন্ত ক্লিয়ার। এবার নামকরণ করো এ বি সি এবং ডি। ক্লিয়ার, এবার দেখো, এবার এই সূত্রটা কাজে লাগাও যেটা এক্ষুনি লিখলাম, সাইন আলফা তার উল্টো দিকের বাহু, সাইন আলফা তার উল্টো দিকের বাহু, তাহলে কি আসবে এখানে, সাইন আলফা তার উল্টো দিকের বাহু কি হবে বিসি, কি হবে তারপর সাইন বিটা এবং তার উল্টো দিকের বাহু কি হবে এবি ইকুয়ালস টু কি আছে আর সাইন, এই যে অ্যাঙ্গেলটা পড়েছে তাই তো, সাইন 180 মাইনাস আলফা মাইনাস বিটা, এটা কি আসবে এ সি। আমাদের কি বের করতে হবে, দুটো ভেক্টর, যে দুটো ভেক্টরে ভেঙেছি এ এবং বি, এ এবং বি এর মান বের করতে হবে। ঠিক আছে, কি বললাম বোঝা গেল, সেটাই আমরা এখানে করতে চলেছি। তাহলে আমাদের কাছে এরকম একটা ইকুয়েশন এসছে। তাহলে এবার যদি আমরা করি সাইন আলফা বাই বিসি, বিসি মানে কি দেখে নাও, বিসি মানে, বিসি মানে কি, বিসি মানে হচ্ছে বি ভেক্টরটা, তাই তো, বিসি মানে বি ভেক্টর, অনেকক্ষণ ধরে শিখেছি এটা, আমরা অনেকবার দেখেছি।
নাকি না, সমান ভেক্টরের কনসেপ্ট লাগিয়ে বিসি মানে বি ভেক্টর, যেহেতু বিসির মাথায় কোনো ভেক্টর সাইন নেই, মডও নেই, তার মানে শুধুমাত্র মানটা লিখতে হবে, তাহলে বি ভেক্টরের মান আমি শুধুমাত্র বি দিয়ে লিখছি। ক্লিয়ার? এ বি মানে কি এ ভেক্টর, শুধুমাত্র মানটা লিখবো যেহেতু এখানে ম্যাগনিটিউডটা আছে সাইন বিটা এ। আর এখানে কত সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটা হয়, তো 180 মাইনাস থিটা করতে গেলে এখানে যদি মাইনাস কমন নিই তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা কি হবে সাইন আলফা প্লাস বিটা, এটা কার সঙ্গে সমান হবে আর এর সঙ্গে। ক্লিয়ার? আরটা কি, এদিকে শুধুমাত্র মান এসি, শুধু মানকে বোঝাচ্ছে। তাহলে আমার এটা কি আসলো, দেখো ভালো করে দেখো এটা কি আসলো, এ দুটো ইকুয়াল করো ফার্স্টে, এটা ইকুয়াল করো, সাইন বিটা বাই এ ইকুয়ালস টু সাইন আলফা প্লাস বিটা বাই আর। তাহলে এখান থেকে আমি শুধুমাত্র এটা কি পাবো, শুধুমাত্র এটা কি পাবো, আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। ক্লিয়ার? এবং সিমিলারলি আমরা বিটা কি পাবো, ভালো করে দেখো বিটা, এটা ইকুয়াল করো সাইন বিটা, সরি সাইন আলফা বেটা, সাইন আলফা বাই বি ইজ ইকুয়ালস টু সাইন আলফা প্লাস বিটা বাই আর। এটা কি ইমপ্লাই করবে আমাকে, বি ইজ ইকুয়ালস টু আর সাইন আলফা, ঠিক আছে, ডিভাইডেড বাই আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। ক্লিয়ার? তার মানে এই দুটো গেল সেই বিভাজিত যে উপাংশ, সেই উপাংশ দুটির মান। ক্লিয়ার? আলফা আর বিটাটা কি ছিল, আলফা আর বিটাটা রেসপেক্টিভ অ্যাঙ্গেল ছিল কার সঙ্গে, এই যে দুটো ভেক্টরকে বিভাজিত করছি, বিভাজিত যে পার্ট, সেই বিভাজিত পার্টটা মূল ভেক্টরের সঙ্গে কতটা অ্যাঙ্গেল করে যায় সেই অ্যাঙ্গেলের। ক্লিয়ার? যে কোনো দুটো উপাংশে যদি আমরা ভেক্টরকে বিভাজন করি তাহলে আমার কাছে এই ফর্মুলা দুটো আসে, মানের ফর্মুলা দুটো। এবার যদি আমরা লম্ব উপাংশে ভেক্টরটা বিভাজিত করি তাহলে কি আসবে, ভালো করে বোঝো। লম্ব উপাংশে ভেক্টর বিভাজন মানে কি, লম্ব উপাংশে ভেক্টর বিভাজন মানে এই যে ভেক্টরটা আমি এখানে আঁকলাম, এই যে দুটো ভেক্টর আমি ড্র করছি, সরি একটু মেকে গেল, এটা আমার আর ভেক্টর ছিল, এটা আমার এ ভেক্টর, আর বি ভেক্টরটা, এ ভেক্টর এবং বি ভেক্টরটা পরস্পর লম্ব হবে। লম্ব উপাংশে বিভাজন মানে কি, এ ভেক্টর এবং বি ভেক্টরটা কি হবে, পরস্পর লম্ব হবে, যে দুটো উপাংশ সঙ্গে সেই দুটো উপাংশ পরস্পর লম্ব হবে। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ছিল, আলফা প্লাস বিটা, তাই তো, দেখে নাও আলফা প্লাস বিটা হচ্ছে 90 ডিগ্রি, একটু আগেই করলাম। যে কোনো উপাংশের ক্ষেত্রে এই আলফা প্লাস বিটা, এই যে দুটো উপাংশে ভেঙেছি সেই দুটো উপাংশকে কত হতে হবে, লম্ব হতে হবে। মানে আলফা প্লাস বিটাটা কত পেলাম, আলফা প্লাস বিটাটা আমি পেলাম 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এইবার এই ইকুয়েশনটাকে আমরা ইউজ করব। আমরা কি পেয়েছি, বি ইজ ইকুয়াল টু, একটু ফর্মুলাটা এখানে দেখা আছে তাই বিটাই আগে বের করি, বি ইজ ইকুয়ালস টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। লম্ব উপাংশে বিভাজিত ক্ষেত্রে আলফা প্লাস বিটা কত হবে, 90, সাইন 90 এর ভ্যালু কত 1, তাহলে বি ইজ ইকুয়াল টু কি আসবে, আর সাইন আলফা। ক্লিয়ার? আর কি, আর আমরা দেখো এটা পেয়েছি এটা কি পেয়েছি আর, নিচে আমি পেয়েছিলাম সাইন আলফা প্লাস বিটাই পেয়েছিলাম, আর উপরে কি পেয়েছিলাম, আর সাইন বিটা, ঠিক আছে, কোথাও আর সাইন বিটা। তাহলে সাইন আলফা প্লাস বিটা কত, 90 ডিগ্রি, আলফা প্লাস বিটাটা কত, 90 ডিগ্রি, তার মানে বিটাটা কত, 90 ডিগ্রি মাইনাস আলফা, তার মানে আর ইন্টু সাইন 90 মাইনাস আলফা, সাইন আলফা প্লাস বিটা কত, 90, সাইন আলফা সাইন 90, সাইন 90 এর ভ্যালু কত হয় 1, পুট করছি না ওখানে আর, মানে নিচে একটা কি আসবে 1 থাকবে। তাহলে এ কি আসলো, আর কজ আলফা। তাহলে লম্ব উপাংশে যদি ভেক্টরের বিভাজন করি, ভালো করে বোঝো, লম্ব উপাংশে যদি ভেক্টরের বিভাজন করি, অনুভূমিকের সঙ্গে যদি এটা আলফা কোণ করে, অনুভূমিকের সঙ্গে কোণটা যদি আলফা হয়, তাহলে অনুভূমিকের দিকে যে উপাংশটা পড়ে সেটা হবে আর কজ আলফা, এবং উলম্ব দিকে যে উপাংশটা পড়বে সেটা হবে আর সাইন আলফা। ক্লিয়ার? কি বললাম বোঝা গেল? চলো, যদি লম্ব উপাংশে বিভাজিত করি কোনো একটা ভেক্টরকে,
সেই ভেক্টরটা যদি অনুভূমিকের সঙ্গে আলফা কোণ করে তাহলে অনুভূমিকের দিকে যে উপাংশটা পড়বে সেটা হবে আর কজ আলফা, এবং উলম্ব দিকের সঙ্গে যে উপাংশটা পড়বে সেটা হবে আর সাইন আলফা। ক্লিয়ার? নেক্সট মুভ করা যাক, কোনো বস্তুকে ঠেলা বা টানা কোনটা সুবিধাজনক। ঠিক আছে, কোনো বস্তুকে ঠেললে সেটা সুবিধাজনক হয় না টানলে সেটা সুবিধাজনক হয়। চলো দেখা যাক। মনে করো একটা বস্তু আছে, ঠিক আছে, এই বস্তুটাকে আমি কি করবো, ফার্স্টে ঠেলবো। ঠেলতে গেলে কি করতে হবে, ওর উপর একটা বল প্রয়োগ করতে হবে। বল কি, একটা ভেক্টর রাশি। তাহলে মনে করো যে বলটা প্রয়োগ করছি সেই বলটা এইভাবে প্রয়োগ হচ্ছে, ঠিক আছে, বলটা কিভাবে এইভাবে প্রয়োগ হচ্ছে। তাহলে এই বলটাকে যদি ভাঙা হয় তাহলে দুটো উপাংশ পাবো। আমরা এই বলটাকে লম্ব উপাংশে ভাঙবো। তো সাপোজ এদিকে একটা উপাংশ নিলাম এবং এদিকে লম্ব উপাংশ নেওয়া হলো, হ্যাঁ কি না? আচ্ছা, এইটা যদি আমার আলফা হয়, অনুভূমিকের সঙ্গে যে কোণটা করছে সেটা যদি আলফা হয়, এবং বলটা যদি আমি এফ বল প্রয়োগ করি, তাহলে এদিকে কি থাকবে, এফ কজ আলফা, আর এদিকে কি থাকবে, এফ সাইন আলফা। আর নিচের দিকে কি করবে, বস্তুর কি কাজ করবে সবসময়, ওজন এম জি, যদি বস্তুর ভর এম হয়। তা ওজন কোন দিকে কাজ করবে, নিচের দিকে। ঠিক আছে, আর এফ সাইন আলফা বলের এই কম্পোনেন্টটা বা এই উপাংশটা কি করবে, বস্তুটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ঠিক আছে, আর সাইন আলফা এই উপাংশটা কি করবে, দেখো বস্তুর ওজনের সঙ্গে এই সাইন উপাংশটা একই দিকে আছে, মানে যোগ হচ্ছে, তার মানে বস্তুর ওজন আরো বাড়ছে। কি বললাম, বোঝা গেল? এবার টানার ক্ষেত্রে দেখি, তারপর আমরা কনক্লুশন ড্র করব। ঠিক আছে, টানার ক্ষেত্রে কি হচ্ছে, সেম বস্তু নেওয়া হলো, ধরে নাও ওটা সেম বস্তু, একই বস্তু, ভর এম, নিচের দিকে কি কাজ করছে, এম জি কাজ করছে। বস্তুটাকে আমি টানছি কি বরাবর, এই বরাবর টানছি। কি বল দিয়ে টানছি, এফ বল দিয়ে টানছি। ক্লিয়ার? যদি এফ বল দিয়ে টানি তাহলে কি কি হবে, টানছি মানে নিজের দিকে টানছি। তো এটাকে যদি আমি উপাংশে ডিভাইড করি, এটা একটা উপাংশ পাবো, এটা একটা উপাংশ পাবো। বলটা এখানে প্রয়োগ হচ্ছে, তো উপাংশ তো এখান থেকে হবে, হ্যাঁ কি না? তো এই অ্যাঙ্গেলটা অনুভূমিকের সঙ্গে অ্যাঙ্গেল কত ধরেছি, আলফা। এখানে অনুভূমিকের সঙ্গে অ্যাঙ্গেল কত ধরবো, আলফা। তাই হয়, তাহলে এদিক বরাবর কি থাকবে, এফ কজ আলফা, এদিক বরাবর কি থাকবে, এফ সাইন আলফা। ঠিক আছে, এক্ষেত্রে বস্তুর ওয়েট, টোটাল ওয়েট কত হচ্ছিল, ডাব্লিউটা এম জি প্লাস এফ সাইন আলফা, টোটাল ওজন যেটা হচ্ছিল, যেটা ওজন মনে হচ্ছিল। আর এক্ষেত্রে ওজন কি হচ্ছে, দেখো বলের একটা উপাংশ কি করছে, এফ কজ আলফা উপাংশটা বস্তুটাকে নিজের দিকে টানতে সাহায্য করছে, আর এফ সাইন আলফা উপাংশটা কি করছে, বস্তুটাকে একটু হালকা করছে সামাও। তার কারণ বস্তুর লব্ধ ওজনটা কত হচ্ছে, এম জি মাইনাস এফ সাইন আলফা। তাহলে টানার ক্ষেত্রে বস্তুটা কি হচ্ছে, বেশি সুবিধাজনক বলে মনে হচ্ছে। তার কারণ কি, তার ওজনটা কম বলে মনে হচ্ছে। তাহলে টানার ক্ষেত্রে কি হবে, বেশি সুবিধাজনক হবে অবশ্যই। ঠিক আছে, বোঝা গেল টানা ঠেলা। চলো এবার দেখো আমরা কি করব, বিভাজন প্রক্রিয়ায় বহু ভেক্টরের সংযোজন করব। বিভাজন প্রক্রিয়ায় বহু ভেক্টরের সংযোজন, আমরা ভেক্টর বিভাজন করতে শিখে গেছি, এবার বিভাজন প্রক্রিয়াটা কাজে লাগিয়ে বহু ভেক্টর সংযোজন। চলো দেখা যাক, যদি আমার কাছে তিনটে ভেক্টর এরকম থাকে, সাপোজ আগে ধরে নাও, আগে আমরা একটা এক্স ওয়াই অক্ষ এঁকে নিই। ঠিক আছে, এটা আমার কাছে এক্স ওয়াই অক্ষ আছে। এবার আমার কাছে তিনখানা ভেক্টর, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষের সঙ্গে এই ভেক্টরগুলোর নাম দিচ্ছি আমি এফ ওয়ান, এফ টু অ্যান্ড এফ থ্রি। এই তিনটে ভেক্টরকে যোগ করতে হয়, বাট কি ইউজ, বিভাজন প্রক্রিয়াকে সামনে রেখে। ঠিক আছে, কেমন করে করতে হয় দেখে নাও, শিখে নাও। তো ধরে নাও এফ ওয়ান যে ভেক্টরটা আছে সেটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ, এফ টু যে ভেক্টরটা আছে সেটা বিটা কোণ, এবং এফ থ্রি যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে তোমার গামা কোণ করেছে। ঠিক আছে, এক্স অক্ষের সঙ্গে কোণগুলো করেছে। কি বললাম, এক্স অক্ষের সঙ্গে কি কি কোণ করেছে, এফ ওয়ানটা আলফা কোণ, এফ টুটা বিটা কোণ করেছে, সরি এটা বিটা কোণ করেছে, এবং এফ থ্রিটা এক্স অক্ষের সঙ্গে গামা কোণ করেছে। তোমরা জানো এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, 90 ডিগ্রি। তাহলে এফ ওয়ানকে যদি আমি বিভাজিত করি দুটো উপাংশে, তাহলে আমি এফ ওয়ান এক্স মানে এক্স অক্ষ বরাবর কোন কম্পোনেন্টটা পাবো, এফ ওয়ান কজ আলফা। আমরা জানি একটু আগেই শিখলাম
যদি দুটো লম্ব উপাংশে বিভাজিত করি অনুভূমিকের সঙ্গে যদি আলফা কোণ করে, তাহলে কস কম্পোনেন্টটা কোন দিকে পড়ে? অনুভূমিকের দিকে পড়ে, এবং সাইন কম্পোনেন্টটা কোন দিকে পড়ে? উলম্ব দিকে পড়ে। তাহলে এইদিকে যেহেতু অনুভূমিকের সঙ্গে আলফা কোণ করেছে, মানে এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে, তাহলে অনুভূমিক উপাংশ মানে কজ আলফা উপাংশটা কোন দিকে পড়বে? এক্স অক্ষের উপর পড়বে। সেটাকে আমি কি দিয়ে ডিনোট করলাম? F1x দিয়ে ডিনোট করলাম। এবং F1y মানে F1 এর y কম্পোনেন্টটা কি হবে? বিভাজিত করছি তো, দুটো কম্পোনেন্ট থাকবে, একটা x কম্পোনেন্ট একটা y কম্পোনেন্ট। যেহেতু x এবং y কোঅর্ডিনেট সিস্টেম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে এটা কি হবে? F1 শুধু মান ইন্টু সাইন আলফা, একটু আগে শিখেছি। তাহলে F2x কি হবে? F2টা কত? x অক্ষের সঙ্গে কত কোণ করেছে? বিটা কোণ করেছে, তাহলে এটা কি হবে? F2 cos বিটা। আর F2y টা কি হবে? F2 সাইন বিটা। ক্লিয়ার? এরপরে কি আছে? F3x, F3 x অক্ষের সঙ্গে কি কোণ করে আছে? গামা। এটা কি হবে? F3 cos গামা। আর F3x কি হবে? F3x হবে F3 সাইন গামা। সরি, F3y হবে এটা, তাই তো? y অক্ষ বরাবর উলম্ব উপাংশে বিভাজিত করছে। এটা কি? দুটো উপাংশে বিভাজিত করছে, যে দুটো উপাংশের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আমরা জানি এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমে দুটো কোঅর্ডিনেটের মানে দুটো দিকের মানে এক্স এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে একটা ভেক্টরকে যখন দুটো উপাংশে বিভাজিত করছে, একটা এক্স উপাংশ এবং ওয়াই উপাংশ, তার মানে সেটা উলম্ব উপাংশে বিভাজিত করছি, তাদের দুটোর মধ্যে দুটো উপাংশের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আমরা কি জানি? অনুভূমিকের সঙ্গে যদি আলফা কোণ করে থাকে, তাহলে কস কম্পোনেন্টটা কোন দিকে? অনুভূমিকের সঙ্গে পড়ে, এবং সাইন কম্পোনেন্টটা কোন দিকের সঙ্গে পড়ে? উলম্ব দিকের সঙ্গে পড়ে। সেই কনসেপ্ট এখানে কাজে লাগালাম। তাহলে এখন আমি কি পেলাম দেখো, এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট বরাবর কি পেলাম? এটা এক্স কোঅর্ডিনেট বরাবর আমি কি পেয়েছি? F1x, F2x আর F3x। এবং Fy কোঅর্ডিনেট বরাবর কি পেয়েছি? F1y, F2y, F3y। তাহলে টোটাল আমি কি পেলাম? এই যে F1x প্লাস F2x প্লাস F3x, এই কম্পোনেন্ট গুলোকে যোগ করে নাও এক্স অক্ষ বরাবর। এই এটাই নিয়ম, ঠিক আছে? ভেক্টর যোগের বহু ভেক্টরের সংযোজন বিভাজন প্রক্রিয়া। তাহলে বিভাজন করা হয়ে গেছে, এবার কম্পোনেন্ট গুলোকে যোগ করো, কারণ সবাই একই দিকে আছে। যদি একই দিকে থাকে তাহলে যোগ সিম্পল বীজগণিতের যোগ অনুসারে হবে, তাই তো? যদি দিকটা একই থাকে, দুটো দিকের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি থাকলে, তাহলে সাধারণ বীজগণিতের মতো নিয়ম ফলো হয়। এখানে সাধারণ বীজগণিত নিয়ম ফলো হবে, যোগ করে দাও সাধারণ বীজগণিত অনুসারে, শুধুমাত্র মানগুলো লেখা আছে এবং একই দিকে আছে। সাধারণভাবে যোগ করলে আমি কি পাবো? ক্যাপিটাল Fx, এটা কি পাবো আমি? F1 cos alpha, F2 cos beta, F3 cos gamma। আর Fy টা কি পাবো? F1 F1 sin alpha, F1 sin alpha, F2 sin beta প্লাস F3 sin গামা। তাহলে Fx এবং Fy পেয়ে গেছি। তাহলে এই দুটো যে উপাংশ, যে কোনো একটা ভেক্টরের উপাংশ, এই দুটো উপাংশ কি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে এই দুটো যোগ করতে হবে আমাকে। এই দুটো ভেক্টর বলা ভুল, মানে এই দুটো একটা উপাংশ পেয়েছি, শুধু মান দুটো লিখেছি, তাই তো? এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে যোগ করলে কি হবে? যোগ করলে আমি যদি এফ ভেক্টর পাই, সেই এফ ভেক্টরটা কি হবে? ভেক্টরের মড মানে মানটা যদি পাই, তাহলে কি হবে? রুট ওভার অফ fx স্কোয়ার প্লাস fy স্কোয়ার প্লাস কি হয়? 2fx fy cos, এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয় সেটা। তাহলে এদের ক্ষেত্রে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। cos 90 কত হবে? 0। তাহলে এই পার্টটা থাকবে না। তাহলে fx স্কোয়ার প্লাস fy স্কোয়ার। তাহলে এই f যে মানটা পেলাম, এই f মানটা কত? যে তিনটে ভেক্টর পেয়েছি f1 f2 f3, এই তিনটে ভেক্টর যোগ করার ফলে যে মানটা পাই সেটাই হচ্ছে এই মানটা। ক্লিয়ার? বোঝা গেল তাহলে? চলো নেক্সট পয়েন্টে মুভ করা যাক। এবার আমরা পড়বো ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। ত্রিমাত্রিক দেশে মানে কি? 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। কি করে করব? ফার্স্টে স্থান ভেক্টর কাকে বলে দেখে নেবো, ঠিক আছে? স্থান ভেক্টর। ত্রিমাত্রিক দেশ মানে কি সেটাও আগে দেখে নাও। ত্রিমাত্রিক দেশ মানে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম। এক্স
ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম। এবং একটা জিনিস ভালো করে মনে রাখো, একটু মনে করো যে আমরা একক ভেক্টর পড়েছিলাম এবং একক ভেক্টর শুধুমাত্র কি বোঝায়, শুধুমাত্র দিক বোঝাচ্ছে। তাহলে কেউ যদি এক্স অক্ষ বরাবর যায় তাহলে সেটা বোঝাতে তার দিকে একটা দিক দিয়ে বোঝানো হয়, দিক দিয়ে বোঝানোর কথা। এবং সেই দিকটাকে আমরা সাধারণত আই ক্যাপ দিয়ে বোঝাই। এটা কি আই ক্যাপটা কি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, মানে এক্স অক্ষের দিকটাকে কে বোঝায়, আই ক্যাপ। সিমিলারলি স্মল জে ক্যাপ কি ওয়াই অক্ষের দিকটাকে বোঝায় এবং জেড অক্ষের দিকটাকে কে বোঝায়, কে ক্যাপ বোঝায়। এতদূর পর্যন্ত ক্লিয়ার? শুধুমাত্র দিকগুলো, ওই লাইন বরাবর যাচ্ছে মানে ওই দিক বরাবর যাচ্ছে, সেই দিকটাকে কি করে বোঝাতে হবে, আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ দিয়ে। ক্লিয়ার? এবার যদি এখানে একটা কোনো পয়েন্ট নিই, কি পয়েন্ট, 3, 4, 5, একটা পয়েন্টের স্থানাঙ্ক নিলাম, যে কোনো একটা পয়েন্ট পি, যার স্থানাঙ্ক কি 3, 4, 5। তাহলে এই পয়েন্টে আমাকে পৌঁছাতে গেলে কোন কোন পাথ দিয়ে ফলো করতে হচ্ছে, ফার্স্টে এক্স অক্ষ বরাবর 3 ঘর যেতে হবে। এক্স অক্ষ বরাবর ক ঘর যেতে হবে, 3 ঘর। তাহলে সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, 3 i ক্যাপ, এই ভেক্টর দিয়ে। ক্লিয়ার? তারপরে আমি কি করব, এক্স অক্ষ বরাবর 3 ঘর আসার পরে আমি কি করব, ওয়াই অক্ষ বরাবর যাব ক ঘর, 4 ঘর। 1, 2, 3, 4, তাহলে ওয়াই অক্ষ বরাবর 4 ঘর চলে গেলাম। তাহলে এটাকে কি দিয়ে ডিনোট করব, 4 j ক্যাপ। ঠিক আছে, এবার আমি জেড অক্ষ বরাবর যাবো, জেড অক্ষ বরাবর কত ঘর যেতে হবে, 5 ঘর, তবে এই পয়েন্টে পৌঁছাবো। তাহলে জেড অক্ষ বরাবর 5 ঘর আমি চলে গেলাম, আমি এই পয়েন্টে পৌঁছে গেলাম। তাহলে এই ভেক্টরটাকে কি দিয়ে ডিনোট করব, 5 j ক্যাপ। তাহলে এই তিনটে ভেক্টরের যোগফল বা এই তিনটে ভেক্টরের যে লব্ধি, এই লব্ধিটা কাকে রিপ্রেজেন্ট করবে, এই অরিজিনের সাপেক্ষে পি এর কোঅর্ডিনেটকে, ওপি ভেক্টরকে। তাহলে ওপি ভেক্টরটা কি হবে, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। আমরা শিখেছি ভেক্টর যোগের বহুভুজ সূত্র অনুযায়ী একটি বহুভুজের ক্রমানুসারে গৃহীত যদি তিনটে বাহু হয়, বিপরীত বাহু বিপরীতে তাদের লব্ধির মানকে নির্দেশ করবে। এবং এই ওপি ভেক্টরটা পি পয়েন্টের পজিশন ভেক্টর বা স্থান ভেক্টর বলে ডিনোট করা হয় বা বলা হয়। ঠিক আছে, তাহলে স্থান ভেক্টর কি জিনিস বোঝা গেল। সংজ্ঞাটা কেমন হবে, এটা কি মূল বিন্দু, ওটা কি হয়, মূল বিন্দু হয়। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থিতি যে ভেক্টরের সাহায্যে বোঝানো হয়, মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে বোঝানো হয় তাকে ওই বিন্দুর কি বলা হয়, স্থান ভেক্টর বলা হয়। ক্লিয়ার? তাহলে ইন জেনারেল কি করে লিখবো, ইন জেনারেল তো 3, 5, 4 যে কোনো একটা, 3, 4, 5 যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টের ক্ষেত্রে বলেছিলাম। এটা পার্টিকুলার পয়েন্ট না বলে একটা আরবিটারি কোনো একটা পয়েন্ট, তার নাম যদি আমি এক্স ওয়াই জেড দিয়ে দিই পি পয়েন্টের নামটার ক্ষেত্রে, তাহলে এদিকে এক্স, এদিকে ক্যাপিটাল ওয়াই, এটা ক্যাপিটাল এক্স করো, এদিকে ক্যাপিটাল ওয়াই করো, আর এদিকে ক্যাপিটাল জেড করো। তাহলে এখানে পৌঁছাতে কি হবে, এক্স অক্ষ বরাবর এক্স পথ যেতে হবে, এক্স আই ক্যাপ পথ যেতে হবে ডিরেকশন, ওয়াই অক্ষ বরাবর ওয়াই জে ক্যাপ পথ যেতে হবে এবং জেড অক্ষ বরাবর কি, জেড কে ক্যাপ পথ যেতে হবে। তাহলে এর পজিশন ভেক্টর কি, ওপি ভেক্টরটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব, ওপি, এটা হ্যাঁ, ওপি ভেক্টরকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটাকে পজিশন ভেক্টর বা স্থান ভেক্টর বলা হয়। এবং এটা আর একটা রিপ্রেজেন্টেশন কি, ওপি ভেক্টরটাকে স্মল আর ভেক্টর দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, জাস্ট একটা রিপ্রেজেন্টেশন। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই ভেক্টরের মান কি করে বের করব, মান মান করে বের করব, ছোটবেলায় শিখে এসছো স্থানাঙ্ক জ্যামিতিতে, কি শিখেছো, যদি এখানে একটা কোনো পয়েন্ট থাকে এক্স ওয়াই জেড, তার মান কি করে বের করি আমরা, এটা এক্স অক্ষ, এটা ক্যাপিটাল এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এবং এটা জেড অক্ষ। এই পয়েন্টটা কত, 0, 0, 0। কি করে মান বের করি, মনে পড়ে, এর যে শুধুমাত্র মান হবে এটাকে আমরা কি লিখেছিলাম, ওপি ভেক্টর। তাহলে ওপি ভেক্টরের যে মান হবে সেটা কি করে লিখবো, √of x - 0 তার হোল স্কোয়ার, y - 0 তার হোল স্কোয়ার, z - 0 তার হোল স্কোয়ার। মানে কি আসবে, √of x² প্লাস y² প্লাস z²। ক্লিয়ার? কোন আপত্তি আছে, কোন আপত্তি থাকার কথাও না। মান নির্ণয় বোঝা গেল। এরপর আমরা কোথায় যাব, অভিমুখ নির্ণয়। যে ভেক্টরটা পেলাম সেই ভেক্টরের অভিমুখ আমরা নির্ণয় করতে চলেছি এবার। ঠিক আছে, কোন ভেক্টরটা পেলাম, আবার ছবি আঁকা যাক। তাহলে এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ এবং এটা আমার জেড অক্ষ।
এই হচ্ছে আমি ভেক্টরটা পেয়েছি। আমি কি বের করব? অভিমুখ বা ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন কিছু একটা বের করবো, দিক কোসাইন বের করবো, ঠিক আছে। আমি কি ধরে নিচ্ছি আগে বোঝো। আমি ধরে নিচ্ছি জেড অক্ষের সঙ্গে গামা কোণ করেছে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করেছে এবং এক্স অক্ষের সঙ্গে কি কোণ করেছে? তোমার আলফা কোণ করেছে, ঠিক আছে। এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে, জেড অক্ষের সঙ্গে গামা এবং ওয়াই অক্ষের সঙ্গে এই যে ভেক্টরটা আছে, এই যে ভেক্টর আর ভেক্টর, এই আর ভেক্টর কি করেছে? এই কোণগুলো করেছে, ঠিক আছে। আর ভেক্টর মডটা কত? আর মানটা, শুধুমাত্র মানটা এইভাবে বোঝানো, এবং আর ক্যাপটা শুধুমাত্র তার ডিরেকশন। আমরা ওই ডিরেকশনটাকে এখানে বের করতে চলেছি। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো কস বিটাটাকে আমি কি করে লিখতে পারি? কস বিটা, এই যে দূরত্বটা সে গেছে, কস বিটা মানে কি? এই ভূমি, এটা হচ্ছে ভূমি, এই ত্রিভুজে এটা ভূমি, আর এটা কি? এটা অতিভুজ। তাহলে কস বিটাটাকে আমি কি লিখতে পারি? কস বিটা, কস বিটা মানে হচ্ছে ভূমি, ভূমি মানে কত? ওয়াই অক্ষ বরাবর গেছে, যেটা ওয়াই জেড কোঅর্ডিনেট হয়। তাহলে ওয়াই অক্ষ বরাবর কত ডিস্টেন্স গেছে? ওয়াই ডিস্টেন্স গেছে, ভূমি বাই অতিভুজ, অতিভুজ কত এখানে? মড অফ আর। ক্লিয়ার? এটা গেল কস বিটার ভ্যালু, ঠিক আছে। সিমিলারলি কস আলফাও যদি আমরা বের করি, যদিও এখানে দেখাতে জিনিসটা অসুবিধা হবে, ত্রিভুজটা ভালো করে যদি থ্রি ডাইমেনশনালি কল্পনা করতে পারো তাহলে বুঝতে পারবে সেম সিচুয়েশন এখানে, যেমন ওয়াই অক্ষের সঙ্গে যে সিচুয়েশনটা এখানে ক্রিয়েট করেছে, এক্স অক্ষের সঙ্গে সেম সিচুয়েশন ওখানে ক্রিয়েট করবে। এবং কস আলফাটা হবে ভূমি, সেক্ষেত্রে কত হবে? এক্স অক্ষ বরাবর যতটা মুভ করেছে সেটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই তার অতিভুজ, সেটা হচ্ছে আর ভেক্টর। ক্লিয়ার? এবং কস গামা, কস গামাটা কি হবে? জেড বাই আর ভেক্টর। বোঝা গেল? এই যে জিনিসটা ওয়াই বাই আর ভেক্টরটাকে বা এক্স বাই আর ভেক্টরটাকে এল, ওয়াই বাই আর ভেক্টরটাকে এম, এবং জেড বাই আর ভেক্টরের যে মান বলছি আমরা সেটাকে এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবার দেখো, যদি আমরা এই এল এম এন কেই আমরা ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন বলে থাকি, যদি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার করি তাহলে কি পাবো আমি? এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। তার মানে কি? নিচে কি আসবে? আর স্কোয়ার, উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কি পেয়েছি আমরা? মান পেয়েছিলাম, দেখো মান, এটা মানে আর পেয়েছিলাম। আর এর স্কোয়ার করলে কি পাবো আমি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, হ্যাঁ কি না? যদি এটা মান পাই তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভ্যালু কত? আর স্কোয়ার। পুট করে দাও এখানে, তাহলে কি হবে? আর স্কোয়ার বাই আর স্কোয়ার। তোমরা ডিরেকশন কোসাইন গুলোর স্কোয়ার করে যোগ করলে তার যোগফল কত হয়? 1। এই প্রমাণটাও মাঝে মাঝে পরীক্ষায় দেয়। চলো, বোঝা গেছে এটা? তো নেক্সট পয়েন্টে মুভ করা যাক। নেক্সট পয়েন্টে কি আছে? দুটো ভেক্টরের লব্ধি এবং অন্তর বের করতে হবে আমাদের এবার। দুটো ভেক্টরের লব্ধি এবং অন্তর বের করতে হবে, ঠিক আছে। চলো দেখা যাক। এগেইন আমরা কি করব? এক্স, ওয়াই এবং জেড কল্পনা করে নিলাম। এবার দুটো ভেক্টর, দুটো ভেক্টর মানে পজিশন ভেক্টরের কথা বলবো আমরা এখানে অবশ্যই। ফার্স্ট এখানে একটা পয়েন্ট আছে অ্যান্ড এখানে একটা পয়েন্ট আছে। আচ্ছা, এই পয়েন্টটা যদি x2 y2 এবং z2 দিয়ে রিপ্রেজেন্ট হয়, এবং এই পয়েন্টটাকে আমি রিপ্রেজেন্ট করছি x1 y1 z1, ঠিক আছে। তাহলে এদিক বরাবর যে পজিশন ভেক্টরটা হবে সেই পজিশন ভেক্টরটাকে আমি r1 ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছি, এদিক বরাবর যে পজিশন ভেক্টর হবে সেই পজিশন ভেক্টরটাকে আমি r2 ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছি। ক্লিয়ার? তাহলে এই দুটো ভেক্টরের যোগ করলে আমরা কি পাবো? সামান্তরিক সূত্র অনুযায়ী যোগ করে দাও, দুটো ভেক্টর পেয়ে গেছো, r1 ভেক্টর r2 ভেক্টর। সামান্তরিক সূত্র অনুযায়ী সামান্তরিকটা কমপ্লিট করো ফার্স্ট, তারপর কি করো? এই জিনিসটাকে যোগ করো, এটা সামান্তরিক সূত্র হয়ে গেল। তাহলে এই যে কর্ণ, এই কর্ণটাই কি করবে? আর ভেক্টর প্লাস r1 ভেক্টর প্লাস r2 ভেক্টরকে রিপ্রেজেন্ট করবে, একই না? এখন r1 ভেক্টরটা আমি কি করে লিখবো? r1 ভেক্টরটা হচ্ছে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ, তাই তো? আর r2 ভেক্টরটা কি? যেহেতু এই পয়েন্ট আছে, যে পয়েন্ট থাকবে সেই পয়েন্টের x অক্ষ বরাবর ততটা যেতে হবে, x2 বরাবর যেতে হবে, তাই x2 i ক্যাপ। y অক্ষ বরাবর y2 যেতে হয়েছে, তাই y2 j ক্যাপ। z অক্ষ বরাবর z2 যেতে হয়েছে, তাই z2 j ক্যাপ k ক্যাপ। এই জিনিসটাই লিখবো, x2 i ক্যাপ, y2 j ক্যাপ অ্যান্ড z2 k ক্যাপ। ক্লিয়ার? তাহলে এবার এই দুটো যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? দুটো আমি যোগ করে দিই তাহলে i এর সঙ্গে i যোগ হবে, কারণ জানি এদের মধ্যে অ্যাঙ্গেল 0, একই দিক বরাবর, হ্যাঁ কি না? r1 ভেক্টর প্লাস r2 ভেক্টর যদি আমরা করি তাহলে কি পাবো? x1 প্লাস x2 i ক্যাপ প্লাস
y1 প্লাস y2 j ক্যাপ প্লাস z1 প্লাস z2 k ক্যাপ। বোঝা গেল? এই ভেক্টরটাকে আমি r ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে এই r ভেক্টরের মান কি পাবো? r ভেক্টরের মান রুট ওভার অফ, আচ্ছা r ভেক্টরের যে পয়েন্টটা আমরা পেয়েছি, এই যে পয়েন্ট, এই পয়েন্টটা সেই ডিপেন্ড করছে। তাহলে এই পয়েন্টটার কি ভ্যালু হবে? এই পয়েন্টটার ভ্যালু হবে x1 প্লাস x2 কমা y1 প্লাস y2 কমা z1 প্লাস z2। ক্লিয়ার? চলো, তাহলে r এর ভ্যালুটা কি আসবে? x1 প্লাস x2, এটা একটা পজিশন ভেক্টর, একটা নির্দিষ্ট পয়েন্ট। x1 প্লাস x2 একটা পয়েন্ট, x1 প্লাস x2 y1 প্লাস y2 z1 প্লাস z2 একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে। যেমন 2 প্লাস 3 5, তারপর মনে করো y1 টা 3 আর y2 টা 4, 3 প্লাস 4 4। ঠিক তেমন একটা পয়েন্টের দিকে যাচ্ছে, তো 3 4 5 একটা পয়েন্টই তৈরি হচ্ছে দুটো পয়েন্ট যোগ করে। তাহলে সেই পয়েন্টগুলো যোগফল আকারে স্কোয়ার করে যোগ করছি আমরা। ক্লিয়ার? হোল স্কোয়ার, এটা গেল তাহলে মান, এটা মান বেরিয়ে গেল। তাহলে ডিরেকশন কোসাইন কি করে বের করব? ডিরেকশন কোসাইন যদি আমরা এল বের করি, এল মানে কি? এল মানে এক্স বাই ক্যাপিটাল আর এর মড। ঠিক আছে, এক্স মানে কত এখানে? x1 প্লাস x2 মড ভ্যালুটা বাই ক্যাপিটাল আর এর মড। ক্লিয়ার? একটু আগেই দেখলাম ডিরেকশন কোসাইন এল মানে ধরেছিলাম, কাকে ধরেছিলাম? এক্স বাই মড অফ আর এর ভেক্টর। সেই জিনিসটা এখানে লেখা হলো। এই এলটা কার ডিরেকশন কোসাইন বের করছি? যে লব্ধি ভেক্টরটা পেয়েছি, সেই লব্ধি ভেক্টর ডিরেকশন কোসাইন। তাহলে এল পাওয়া গেল। ঠিক সিমিলারলি এম পাওয়া যাবে ওয়াই বাই মডিউলাস অফ আর এর ভেক্টর। ওয়াই মানে কত? y1 প্লাস y2 বাই মডিউলাস অফ আর এর ভেক্টর। অ্যান্ড এন ভেক্টরটা আমরা কি পাবো? z বাই আর এর ভেক্টর, মানে z1 প্লাস z2 বাই আর এর ভেক্টর। ক্লিয়ার? তাহলে দুটো ভেক্টরের যোগ বোঝা গেছে এবং তার দিকে ডিরেকশন কোসাইন বোঝা গেছে, হ্যাঁ কি না? চলো, আচ্ছা আর একটা জিনিস আমি এখানে তোমাদের ছোট্ট করে বলে দিই। এইটা যদি এল এম এন যদি ডিরেকশন কোসাইন হয়, এল এম এন যদি ডিরেকশন কোসাইন হয়, যদি আমি এদিক বরাবর ইউনিট ভেক্টর বের করতে চাই, এই ডিরেকশন কোসাইন আরেকবার লক্ষ্য করো, যদি এদিক বরাবর আমি ইউনিট ভেক্টর বের করতে চাই, তাহলে ইউনিট ভেক্টর কি হয়? মূল যে ভেক্টরটা পাচ্ছি আর ভেক্টর, সেটা কি? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে আর ক্যাপটা কি পাবো আমি? আর ভেক্টর বাই আর, আরটা কি শুধুমাত্র মানকে বোঝাচ্ছে, তার মানে কি এক্স বাই আর আই ক্যাপ, ওয়াই বাই আর জে ক্যাপ, জেড বাই আর কে ক্যাপ, এই জিনিসটা পাচ্ছি। এখন এক্স বাই আর মানে কি পেয়েছি? এল আই ক্যাপ, ওয়াই বাই আর মানে এম জে ক্যাপ, আর জেড বাই আর মানে এন কে ক্যাপ, এই জিনিসটা আমরা পেয়ে গেছি। তাহলে এল আই ক্যাপ মানে ডিরেকশন কোসাইন যদি বের করি, এল এম বের করি, তার সঙ্গে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ করে দিলে যে লব্ধি ভেক্টরটা পাচ্ছি বা যে পজিশন ভেক্টরটা পাচ্ছি বা যে স্থান ভেক্টরটা পাচ্ছি, সেই স্থান ভেক্টর বরাবর ইউনিট ভেক্টরটা আমরা বা একক ভেক্টরটা আমরা ক্যালকুলেট করে নিতে পারবো, অতি সহজেই লিখতে পারবো। ক্লিয়ার? চলো, দুটো ভেক্টর লব্ধি বলা গেল, লব্ধি বোঝা গেল। এল এম এন পেয়ে গেছো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে দাও, সেই দিক বরাবর দিকটাও পেয়ে যাবে। এবার দুটো ভেক্টরের বিয়োগ, দেখো এখন আর ওয়ান ভেক্টর মাইনাস আর টু ভেক্টর করতে হবে। এখন আর ওয়ান মানে, আর ওয়ান ভেক্টর মানে কি? এক্স ওয়ান আই ক্যাপ, এক্স টু জে ক্যাপ, সরি এক্স ওয়ান আই ক্যাপ, নিচে লিখে দিচ্ছি ভালো করে, এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড ওয়ান কে ক্যাপ মাইনাস এক্স টু আই ক্যাপ মাইনাস ওয়াই টু জে ক্যাপ মাইনাস জেড টুটা মাইনাস জেড টু কে ক্যাপ। তাহলে এবার এক্স ওয়ান মাইনাস এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু জে ক্যাপ প্লাস জেড ওয়ান মাইনাস জেড টু কে ক্যাপ। তাহলে এটা গেল দুটো ভেক্টরের অন্তর। এইবার এই দুটো ভেক্টরের অন্তরের মানকে আমরা কি দিয়ে ডিনোট করব? মড দিয়ে। সেটা কি হবে? এটাও একটা পয়েন্টকে ডিনোট করবে। এক্স ওয়ান মাইনাস এক্স টু, যদি এক্স ওয়ান 1 হয় আর এক্স টু 3 হয়, তাহলে পয়েন্টটা কত হবে? -2। যেমন ওয়াই ওয়ানটা 5 হলে, ওয়াই টুটা 3 হলে তাহলে 2 হবে, আর জেড ওয়ানটা 1, জেড টুটা 0 হলে তাহলে কি হবে? 1 হবে। তাহলে এটা একটা পয়েন্টকে ডিনোট করছে, -2 2 1, এই যে পয়েন্টটাকে এখানে ডিনোট করলো সেটাও একটা পার্টিকুলার পয়েন্ট। তাহলে তার মান কি হবে?
x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস ওল2 তার হোল স্কোয়ার প্লাস z1 মাইনাস z2 তার হোল স্কোয়ার। এদিক বরাবর তার মান পেয়ে গেলাম। ব্যাপারটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, এটাও তো একটা পয়েন্টকেই ডিনোট করবে। এইখানে সাপোজ সেই পয়েন্টটা পড়ে থাকবে x1 মাইনাস x2 কমা y1 মাইনাস y2 কমা z1 মাইনাস z2, এই যে পয়েন্টকে ডিনোট করে সেই পয়েন্টটা পাওয়া গেল। তাহলে সেই পয়েন্টের যে মান, সেই পয়েন্টে যেতে গেলে যে মান হতে হয় সেটা কি হয়, x মাইনাস জিরো তার হোল স্কোয়ার y মাইনাস জিরো তার ওয়াই হোল স্কোয়ার, যেটা পেয়েছিলাম আমরা ঠিক সেইভাবে এটা পেলাম। মান ম্যাগনিটিউড কি করে বের করতে হয় শিখলাম তো, ওটা বলা হয় স্থানাঙ্ক জ্যামিতি শিখেছি। এখানে একবার তাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে এখানে যেটা লিখলাম সেটাই, ওটা তো একটা পয়েন্ট, x1 মাইনাস x2 y1 মাইনাস y2 z1 মাইনাস z2, সেটাও একটা পয়েন্টকে ডিনোট করছে। তাহলে আমরা এইভাবেই তার মান বের করলাম, যেটা এখানে লেখা হলো। এবার এর দিক বের করতে গেলে কি করতে হবে, ডিরেকশন কোসাইন এলিমেন্ট বের করলেই বেরিয়ে যাবে। তাহলে এখানে এলটা কি হবে, এলটা কি হবে x1 মাইনাস x2 বাই আর ভেক্টর তার মড, এমটা কি হবে y1 মাইনাস y2 বাই আর ভেক্টর তার মড, এবং এনটা কি হবে z1 মাইনাস z2 ইন্টু আর ভেক্টর তার মড। ঠিক আছে, তাহলে এল এম এন এইটা গেল ওই দিক বরাবর ডিরেকশন কোসাইন। ক্লিয়ার? এইবার দেখো, তাহলে এই যে ভেক্টর, এটা কোন ভেক্টরকে রিপ্রেজেন্ট করবে, আমরা কি বের করেছি r1 মাইনাস r2, তাই তো? কি কোন ভেক্টরটা বের করলাম আমরা, আমরা বের করলাম r1 মাইনাস r2 বের করেছি, এটা মানে r1 মাইনাস r2। তার মানে এখানে কি করতে হবে, যোগ করতে গেলে এই r2 টাকে ঘোরাতে হবে, r2 টাকে ঘুরিয়ে সামাও কোনো দিকে এরকম ভাবে r2 ভেক্টর করতে হবে। তারপর এই ত্রিভুজটা তোমার এই 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 সামান্তরিক এখানে এইভাবে কমপ্লিট করতে হবে, তাদের লব্ধি বের করতে হবে, তাহলে এই জিনিসটা পাবো। আর আমরা জানি এই সামান্তরিকের এই জিনিসটা, এই যে r1 প্লাস r2 কে ডিনোট করে ওই মূল যে কর্ণটা, তাহলে এই বিপরীত কর্ণটা কোন ভেক্টরকে ডিনোট করবে, বিপরীত কর্ণটা ডিনোট করবে r1 মাইনাস r2 ভেক্টরকে। এটা আমরা শিখে এসেছি, একটা কর্ণ যোগফলকে ডিনোট করে এবং একটা কর্ণ অন্তরকে ডিনোট করে। তাহলে সেই কনসেপ্ট লাগালে আমরা বলতেই পারবো যে এই সেই ভেক্টর, ঠিক আছে, r1 মাইনাস r2 বা অন্তরের ভেক্টরটা। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেল আজকে আমরা কি কি পড়লাম। ঠিক আছে, আজকের লেকচারটা সবার কাছে আশা করি গ্রহণযোগ্য হয়েছে এবং বুঝতে পেরেছো কি কি বলা হয়েছে না বলা হয়েছে। চলো নেক্সট লেকচারে আমরা কিছু প্রবলেম সলভ করব এবং নেক্সট লেকচারে আমরা আপেক্ষিক বেগ শুরু করব, ঠিক আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো তাহলে আজকের পর্যন্ত এই পর্যন্তই, আজকের লেকচার এই পর্যন্তই। চলো সি ইউ গাইস অন নেক্সট ভিডিও।